দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আজকে তো 7th লেকচারই হবে, তাই তো? আচ্ছা বলো, আগের যে 6টা ক্লাস হয়েছে তাতে কারো যদি কোথাও কিছু ডাউটস থাকে তো বলে নাও প্রথমে। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে বলে নাও। সবটা পড়েছো তো, বুঝেছো তো? বলো, একটা উত্তর টুত্তর দাও। ভার্সেস এলএন ভি এর কার্নট সার্কিটটা দিয়েছিলেন না, ওটা একবার বলে দিন। এলএনপি ভার্সেস এলএনভি? হ্যাঁ বইটা দেখেছো তো? বইকে তো করে দেওয়া ছিল। বইটা পড়োনি? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ও না, তাহলে তুমি বললে দেখোনি নাকি? আচ্ছা, একটা লিখে ফেলেছি যখন একটু বলে নি। হ্যাঁ, ধরো তুমি যদি আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেসে কি হয় তোমার? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, ধরো এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা, তাই তো? তো এখান থেকে তুমি এলএনপি করো, সেটা হবে এলএন কে মাইনাস এলএনভি। এটা তার মানে এলএনপি ফার্স্ট এলএনপি প্লট করে একটা স্ট্রেট লাইন হবে, যার স্লোপটা হচ্ছে -1। এটা। আর অ্যাডায়াবেটিক প্রসেস যখন তুমি দেখছো, অবশ্যই পুরো প্রসেসটা কিন্তু রিভার্সেবল, কেননা কার্নো সাইকেল থেকে রিভার্সেবল প্রসেস, সবটাই কিন্তু রিভার্সেবল প্রসেসের জন্য। আর অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস যদি হয়, কি হয় না, পি ভি টু দি পাওয়ার গামাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, অন্য একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তুমি যদি এলএনপি করো, সেটা হবে এলএন কে প্রাইম মাইনাস গামা ইন্টু এলএনপি। এটা তার মানে এখানেও এলএনপি পাশে এলএনপি প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে, তার নেগেটিভ স্লোপ, কিন্তু স্লোপটা এখন হচ্ছে মাইনাস গামা। আর একটা জিনিস তুমি জানো যে গামাটা, যেটা হচ্ছে সিপি বাই সিভি, এটা কিন্তু গ্রেটার দেন 1। এটাকে মাথায় রেখে তুমি যেন ছবিটাকে আঁকার চেষ্টা করছো। এদিকে এল এর পি প্লট করলে, এদিকে এল এন ভি প্লট করলে, এটা তাহলে স্টেপ 1টা হচ্ছে আইকোথার্মাল রিভার্সেবল এক্সপানশন। আইকোথার্মাল রিভার্সেবল এক্সপানশন যখন তোমার হচ্ছে, দেখো তুমি এক্ষেত্রে এই যে এলএনপি ভার্স এলএনপি প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার যখন এই ধরো এরকম একটা স্ট্রেট লাইন, এটা তোমার এখানে হচ্ছে যে যার স্লোপটা হচ্ছে -1, এটা হচ্ছে স্টেপ 1টা। আর এবারে অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন যখন হবে, তখন কি হচ্ছে, তার স্টিফনেসটা বেড়ে গেল, নেগেটিভ স্লোপ কিন্তু স্টিফনেসটা তোমার বেড়ে গেল। এটা হচ্ছে তোমার স্টেপ 2। এইটা। আর এবারে তোমার স্টেপ 3 থেকে এটা হবে আবার একটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, আর তারপরে আবার এইটা, এটা তোমার স্টেপ 3, এটা তোমার স্টেপ 4। মানে 1 নম্বর আর 3 নম্বর তারা আইসোথার্মাল প্রসেস, যার স্লোপগুলো হচ্ছে সবসময় -1, তারা প্যারালাল। আর 2 নম্বর এবং 4 নম্বর তারা বেসিক্যালি অ্যাডায়াবেটিক প্রসেস, তার স্লোপগুলো হচ্ছে আবার একই রকমভাবে হচ্ছে তোমার ওই মাইনাস গামা, আমার স্লোপটা নেগেটিভ কিন্তু মাইনাস গামা। তাহলে এই হচ্ছে তোমার কার্নো সাইকেলটা। ঠিক আছে, বোঝা গেল?
গেছে। বলো, আর কারো কিছু ডাউটস আছে কিছু? আমরা নিউমেরিক্যাল প্রবলেম করব, মানে বিভিন্ন যে নিউমেরিক্যাল প্রবলেম এনট্রপি রিলেটেড, কার্নো সাইকেল রিলেটেড প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম প্রিভিয়াস ইয়ার্সে পড়া কোশ্চেন্স আছে, সেগুলো আমি করব। হ্যাঁ, এমনি যেটা আমি পড়িয়েছিলাম তাতে যদি কারো কিছু ডাউটস থাকে সেটা প্রথমে বলে নেওয়া। আচ্ছা, তাহলে আজ একটু আগের বার পেজটা দেখাবেন। এইটা হ্যাঁ স্যার ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব সেটা বেসিক্যালি হচ্ছে যে তোমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ানো হবে। টপিকস টু বি ডিসকাসড। আজকে মূলত আমরা তোমার দুটো অক্সিলারি স্টেট ফাংশন হেলমহোল্টজ এনার্জি এবং গিবস এনার্জি ইন্ট্রোডিউস করব। হেলমহোল্টজ এনার্জি টার্মটাকে ইন্ট্রোডিউস করব, গিবস এনার্জি টার্মটাকে ইন্ট্রোডিউস করব, এইটা। আর হেলমহোল্টজ এনার্জি এবং গিবস এনার্জি টার্মসে হচ্ছে তোমার কন্ডিশনস অফ স্পন্টানিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম। আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে জাস্ট 2-3টে ক্লাসের আগে আমরা স্পন্টানিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বুঝেছিলাম, সেটা ছিল ইন টার্মস অফ এনট্রপি। এখন হেলমহোল্টজ এনার্জি গিবস এনার্জিটাকে আমরা ওই তোমার কন্ডিশন ফর স্পন্টানিটি বা ইকুইলিব্রিয়ামটাকে আমি ইন টার্মস অফ হেলমহোল্টজ এনার্জি এবং গিবস এনার্জি এটাকে জাস্ট বোঝার চেষ্টা করবো। আচ্ছা, এবারে হেলমহোল্টজ এনার্জি এবং গিবস এনার্জি এই যে দুটো জিনিস, এই দুটোকে ইন্ট্রোডিউস করার সময় একটা হচ্ছে জাস্ট নর্মালি কনভেনশনাল যে ওয়েতে যেভাবে করে আর কি সেরকমভাবে ইন্ট্রোডিউস করব। তার সাথে সাথে হচ্ছে আমরা এটা করতে পারি যে এটাকে আমাদের ওই ল্যাগ্রাঞ্জ লিজেন্ড্রি ট্রান্সফরমেশন দিয়েও এটাকে আমি ইন্ট্রোডিউস করতে পারি আর কি। মানে এদের এই যে হেলমহোল্টজ এনার্জি গিবস এনার্জি এগুলোকে বলে তাদের যে ভ্যারিয়াস প্রপার্টিসগুলো আর কি সেগুলোকে আলোচনা করা, সেগুলোকে করা। আর এই পার্টটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি 4টে যে ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স পাবো, সেইখান থেকে আমি ওই কিছু জিনিস করা, তোমার ম্যাক্সওয়েলস রিলেশনসটাকে দেখা, সেখান থেকে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটাকে দেখে নেওয়া, ইকুয়েশনটাকে দেখে নাও। আগে যদি সময় থাকে তাহলে আমরা গিভস হেলমহোল্টজ ইকুয়েশনটাকে দেখি। এটা তাহলে এই জিনিসগুলো মূলত আজকে আমি কভার করতে চাইছি। এবারে আমরা দেখি কতটা করে উঠতে পারি, হয়তো শেষ পর্যন্ত হবে না, কিছুটা পার্ট রয়ে যাবে। ওই যে পার্টটা রয়ে যাবে সেইটা প্লাস আগে যে তোমার থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার ছিল সেইটা, হ্যাঁ, এইগুলোকে একসাথে করে আমরা আর একটা ক্লাস দেবো। তার মানে আজকে 7 নম্বর ক্লাস, 8 নম্বর ক্লাসের মধ্যে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা পুরোটা হয়ে যাবে। এটাই মোটামুটি লাগে। থার্মোকেমিস্ট্রিতে ঠিক ঠিক করে পড়ালে ওই 8 থেকে 10টা ক্লাস লাগে, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যারাউন্ড 8টা ক্লাস লাগে, থার্মোকেমিস্ট্রি 2টো ক্লাস লাগে, আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স 8টা ক্লাস লাগে। 8 আর 16 আর 2 18টা ক্লাস মোটামুটিভাবে লাগে। আগে 7 নম্বর ক্লাস হচ্ছে, আর একটা ক্লাস আমরা এই পাশে দেবো। হ্যাঁ, দিয়ে তারপর একটা অ্যাডিশনাল ক্লাস হয়তো নিয়ে আমি তোমাদের কিছু আরো নিউমেরিক্যাল প্রবলেম 10 ইয়ার্সে হয়তো করে দিতে পারি। তাহলে এই যে ব্যাপারটাকে শুরু করার আগে তোমার একটুখানি বোঝার চেষ্টা করো যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে কন্ডিশন বা ইকুইলিব্রিয়াম তোমার অলরেডি জানা আছে। দেখো এই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তার অনেকগুলো স্টেটমেন্ট আছে। তার মধ্যে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামের কন্টেক্সটে যে স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তোমার ইউনিভার্সের যে টোটাল এনট্রপিটা, বা এমনিতে টোটালও বলতে পারো, বা ইউনিভার্স বা কোনো একটা আইসোলেটেড সিস্টেমের যে টোটাল এনট্রপিটা, সেটা হচ্ছে তোমার
সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ প্লাস সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে কখন না পরে স্পন্টানিয়াস প্রসেস। এবং টোটাল এন্ট্রপিটা বাড়তে 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 যখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে তখন ডেল্টা এস টোটালটা তোমার 0 হয়ে যাচ্ছে। এটা কখন না অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স একটা স্টেটমেন্ট এবং এইখান থেকে তুমি কিন্তু কন্ডিশন ফর স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে পাচ্ছ। যে টোটাল এন্ট্রপি চেঞ্জ বা ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জ বা আইসোলেটেড সিস্টেম এন্ট্রপি চেঞ্জটা এটা বেসিক্যালি সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ বা সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ যে যোগফলের সঙ্গে সমান। এটা গ্রেটার দ্যান 0 হবে কারণ একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য। এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যখন ইকুইলিব্রিয়ামটা তোমার এস্টাবলিশড হচ্ছে। আচ্ছা, এবারে এই যে ক্রাইটেরিয়া মানে এন্ট্রপির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া বলা যেটা অসুবিধে সেটা হচ্ছে এই যে দেখো এক্ষেত্রে শুধুমাত্র সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ জানলে হবে না, তার সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জও জানতে হবে। আর সারাউন্ডিং যেহেতু আমার স্কোপের বাইরে, মানে আমি তো সিস্টেমটাকে নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সারাউন্ডিং তো অ্যাকচুয়ালি ইন প্রিন্সিপাল হিউজ হতে পারে, মানে তার বাইরে তো তার প্রতিবেশী তো তার সম্বন্ধে তার উপর আমার কোনো কন্ট্রোল নাই বলে তার এন্ট্রপি চেঞ্জ অ্যাকচুয়ালি কত সেটা এক্স্যাক্টলি মেজার করা আমার পক্ষে সবসময় সম্ভব নয়। তারপরে এটা দাঁড়াচ্ছে যে ইন টার্মস অফ এন্ট্রপি যদি আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বুঝতে চাই তার ক্ষেত্রে সিস্টেমের সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এর ইনফরমেশনটা লাগছে, যেটা সবসময় মাপা বা পাওয়াটা অ্যাভেলেবেল নয় বা সম্ভব নয়। সম্ভব নয় বলে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মানে এমন একটা ক্রাইটেরিয়া বের করতে হবে যেটা মানে এমন একটা স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া বের করতে হবে যে ক্ষেত্রে শুধুমাত্র সিস্টেমের জন্য ইনফরমেশনটা জানলেই হচ্ছে আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারবো। এবং সেই জন্যই আমাকে দুটো অক্সিলারি স্টেট ফাংশন বা সেকেন্ডারি স্টেট ফাংশন ইন্ট্রোডিউস করতে হচ্ছে, একটা হেলমholtz এনার্জি একটা গিবস এনার্জি। তার মানে যেটা অসুবিধা সেটা হচ্ছে এই যে মানে ডিসঅ্যাডভান্টেজ যেটা এন্ট্রপিক টার্মসে, এন্ট্রপিক টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলার ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা কি, সেটা হচ্ছে যে উই নিড দ্য knowledge of entropy change for the surrounding also. This is not কি বললাম, we need the knowledge of entropy change for the surrounding also. This is not available always. এই নলেজটা সবসময় অ্যাভেলেবেল নয় মানে নলেজটা তুমি কোথা থেকে পাবে, তুমি তো এক্সপেরিমেন্টাল মেজার করে পাবে। সারাউন্ডিং যেহেতু আমার আয়ত্তের বাইরে, সারাউন্ডিং এর ইনফরমেশনটা আমার কাছে কিন্তু সবসময় থাকবে না। সেই জন্য এই এন্ট্রপিক টার্মস অফ কোয়ান্টিটেটিভ ইকুইলিব্রিয়াম বলতে গিয়ে অ্যাকচুয়ালি তোমার অসুবিধা হচ্ছে। আমি অনেক ক্ষেত্রে বলতে পারবো, সব ক্ষেত্রে বলতে গিয়ে তুমি দেখবে সমস্যায় পড়তে হবে। তাহলে ওয়ে আউটটা কি, উপায়টা কি? ওয়ে আউটটা হচ্ছে তোমার যে we have to introduce some state function who change for the system only, সিস্টেমের ক্ষেত্রে তার শুধুমাত্র চেঞ্জটা আসবে, who change for the system only can predict the condition of spontaneity and equilibrium. মানে শুধুমাত্র সিস্টেমের জন্য যা চেঞ্জটা দেখেই কিন্তু তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারবে, ঠিক আছে? এবং এরকম দুটো স্টেট ফাংশন হচ্ছে তোমার হেলমholtz এনার্জি এবং গিবস এনার্জি। মানে সার্চ স্টেট ফাংশন আর তোমার একটা হেলমholtz এনার্জি
এ বলা হচ্ছে, আর একটা হচ্ছে আমার গ্রীষ্ম এনার্জি জি, একটা হচ্ছে হেলমুথ এনার্জি, একটা হচ্ছে গ্রীষ্ম এনার্জি। ঠিক আছে, তাহলে এই দুটো ফাংশনকে আমাকে জাস্ট ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এর ইন্ট্রোডিউস করাটা বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে সার্টেনলি লিজেন্ডারি ট্রান্সফরমেশন করে করা যেতে পারে, আর একটা হচ্ছে তোমার এই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম মানে ফার্স্ট এবং সেকেন্ড লাই যে কম্বাইন ল, সেই জায়গা থেকেও তুমি ব্যাপারটাকে করতে পারো। তুমি স্টার্টটা করো এইরকম ভাবে, ধরো আমি বললাম যে তোমার ফ্রম দা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিউ তো ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ, এইটা ডিউ ইকুয়াল টু ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ। আর এবারে ফর রিভার্সেবল প্রসেস ডি কাট কিউটা হচ্ছে টিডিএস এর সঙ্গে সমান, এটা মানে তুমি মানে ডি কিউ বাই টিটা ডিএস এর সঙ্গে সমান। আর ফর রিভার্সেবল প্রসেস ডি কাট কিউটা লেস দ্যান টিডিএস, মানে ডি কিউ বাই টি লেস দ্যান ডিএস মনে আছে নিশ্চয়ই তোমার ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে। এটা হচ্ছে ফ্রম দ্য ডেফিনেশন অফ এন্ট্রপি, ডি কিউটা রিভার্সেবল প্রসেস হচ্ছে ডি কিউ যে টিডিএস হয়, এটা ফ্রম দ্য ডেফিনেশন অফ এন্ট্রপি এটা হয়। আর এইটা হচ্ছে ফ্রম ক্লসিয়াস ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে ডি কাট কিউটা লেস দ্যান টিডি, এটা। তাহলে এবারে এই দুটো যদি কম্বাইন করে বসাও, তাহলে দেন উই ক্যান রাইট ডিউটা লেস ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি। এখানে লিখছি যে হোয়েন অনলি পিভি টাইপ ওয়ার্ক ইজ ইনভলভ, শুধুমাত্র পিভি টাইপের ওয়ার্ক ইনভলভ হয়, তার ডিকার ডব্লিউটাকে মাইনাস পিডিভি লিখছো। আর ডিকিউটাকে তুমি টিডিএস লিখতে পারবে রিভার্সেবল প্রসেসের জন্য, ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে লেস দেন টিডিএস লিখতে পারবে। সেখানে একসাথে লিখলাম ডিউ ইকুয়াল টু ডিউ লেস ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি। এখানে লেস দেন সাইন ফর ইরিভার্সেবল প্রসেস মানে বেসিক্যালি স্পন্টিনিয়াস প্রসেস, লেস দেন সাইজ ফর স্পন্টিনিয়াস প্রসেস, আর ইকুয়াল টু সাইন ফর ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম স্টেপ বেসিক্যালি রিভার্সেবল প্রসেস, হ্যাঁ ইকুইলিব্রিয়াম মানে রিভার্সেবল পৌঁছে গেছে, তাহলে ইকুয়াল টু সাইনটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম। তাহলে খেয়াল করে দেখো যে যে আমি এর আগে শুধুমাত্র মানে এন্ট্রপির টার্মসে মানে বেসিক্যালি ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জের টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পেরেছিলাম। এখন তুমি কিন্তু ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারছো। খেয়াল করে দেখো যে যদি এরকম হতো যে ডি ইউটা ইএস এবং ভিকে তুমি কনস্ট্যান্ট রেখেছো, দেখো এখানে যদি এস এবং ভিকে তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে ডিইউ এস ভি লেস ইকুয়াল টু জিরো এরকম একটা ক্রাইটেরিয়া তুমি পেয়ে যাচ্ছ। মানে কথা এন্ট্রপি এবং ভলিউমকে কনস্ট্যান্ট রাখা হয়, কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য ইন্টারনাল এনার্জিটা কমবে, আর ইট অ্যাটেন্ডস অ্যাট ইকুইলিব্রিয়াম যখন ইন্টারনাল এনার্জি তার মিনিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে এক্ষেত্রে ইকুয়াল টু সাইন ফর স্পন্টানিয়াস প্রসেস আর ইকুয়াল টু সাইন ফর ইকুইলিব্রিয়াম। মানে এটা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে যে অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি অ্যান্ড ভলিউম internal energy
for the system decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে কি হলো, এই যে বলা হয় না যে ইন্টারনাল এনার্জি টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলা যায় না, হ্যাঁ সাডেনলি বলা যায়। ইন্টারনাল এনার্জি টার্মসেও স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলা যায়, যেটা আমি এখানে বললাম। কিন্তু তার মানে এইটা বোঝানো হলো না যে ফার্স্ট ল থেকে তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলে ফেলতে পারলে। কারণ এক্ষেত্রে তোমাকে এনট্রপি আর ভলিউমকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। এনট্রপি কনসেপ্টটা আসছেই কিন্তু পুরোটাই সেকেন্ড ল থেকে। তার মানে সেকেন্ড ল থেকেই তুমি অ্যাকচুয়ালি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলছো, কিন্তু সেটা এর আগে যেমন ইন টার্মস অফ এনট্রপি বলেছিলাম, এখন কিন্তু ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি বলতে পারি। কিন্তু এক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাকে এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। দেখো প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলোকে কনস্ট্যান্ট রাখা সহজ, কিন্তু এনট্রপি কোনো একটা পার্টিকুলার একটা প্রসেস করবো যেখানে থ্রুআউট দ্য প্রসেস আমি এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখবো, এটা কিন্তু করা সম্ভব নয়। মানে করা সম্ভব নয় বলতে মানে তুমি মানে হ্যান্ডেল করতে পারবে না। কি করে হ্যান্ডেল করবে? কারণ এনট্রপি তো ডিরেক্ট ফাংশন না, এনট্রপি আবার কারো 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 ফাংশন, মানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার সেগুলোকে তার মতো করে চেঞ্জ করতে হবে, বা মানে সেই মতো করে একটা পার্টিকুলার জায়গায় রাখতে হবে, তার জন্য এনট্রপিটা কনস্ট্যান্ট থাকবে। তো এইভাবে প্রসেস মানে করা খুব ডিফিকাল্ট আর কি। এই যে মানে মানে আমি প্রথম যেটা বলেছিলাম সেটা বলেছিলাম হচ্ছে তোমার ইন টার্মস অফ এনট্রপি যখন বলছি তখন ডিসঅ্যাডভান্টেজটা কি। নেক্সট হচ্ছে আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি বললাম, এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি? এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তোমার এক্ষেত্রে এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। তাহলে ইন দিস কেস entropy should remain constant together with volume. This is extremely difficult to maintain. এটা মেনটেন করা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট, ঠিক আছে? এটা মানে এনট্রপিটাকে তুমি বাইরে থেকে ফিক্স রাখলে এটা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি না তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলে খুব একটা খুশি নও, ঠিক আছে? তাহলে যেটা কথা হচ্ছে আমাকে সিস্টেমের জন্য কোনো একটা মানে চেঞ্জ দেখেই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলে দিতে হবে। এখানে যেটা করা হলো যে পুরোটাই কিন্তু সিস্টেমের জন্য সবকিছু করা হচ্ছে, মানে ফার্স্ট লটাকে এটা লেখা হচ্ছে পুরোটা সিস্টেমের জন্য, যা কিছু সবটা সিস্টেমের জন্য। এখানে লিখেছি ইন্টারনাল এনার্জি ফর দ্য সিস্টেম, সিস্টেমের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ থেকে আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারছি। কিন্তু এখান থেকে একটা অসুবিধা হয়ে গেল, এখানে একটা অসুবিধা হয়ে গেল। কোথায় হলো যা বাবা, ডিসঅ্যাডভান্টেজটা লিখলাম কোথায় চলে গেল গো? হ্যাঁ দেখো, এটা কিছু একটা হয়েছে, অসুবিধা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ তো আমার আমার স্লাইড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ এই ডিসঅ্যাডভান্টেজটা লিখলাম না পুরোটা? দেখো ওটা চলে গেল কোথায়, না রাখছি। এটা একটা অসুবিধা হয়েছে। তো দেখো ডিসঅ্যাডভান্টেজটা কি হলো আরেকবার বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। ইন দিস কেস you have to keep entropy as constant together with volume. This is extremely
ডিফিকাল্ট। তাহলে দেখো, তা যেটা হচ্ছে যে আমাকে যেটা করতে হচ্ছে এনট্রপির টার্মসে যখন আমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে চাইলাম, সেখানে অসুবিধাটা ছিল যে এনট্রপির চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের জন্য জানলে হবে না, তার সঙ্গে সারাউন্ডিংটাও জানতে হবে। এখন আমি যখন ইন্টারনাল এনার্জির টার্মসে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলার চেষ্টা করলাম, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে হচ্ছে তোমার শুধুমাত্র সিস্টেমের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ দেখে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারবো। সারাউন্ডিংটা হাওয়া হয়ে গেল, শুধুমাত্র সিস্টেমের জন্য চেঞ্জটা দেখেই বলতে পারবো। কিন্তু এই ক্রাইটেরিয়াটাকে বলতে গেলে তোমার এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে থ্রু আউট দ্য প্রসেস, যেটা করা খুব ডিফিকাল্ট। সেটা হচ্ছে ওই ইন্টারনাল এনার্জির টার্মসে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলার ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো এরকম একটা জায়গা থেকে। তাহলে আমি এইটা এটা এটা একটা বললাম যে এটা এটা তুমি মানে ইন্টারনাল এনার্জি টার্মসে বললে কি একটা অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা নেক্সট দেখো, ফ্রম দ্য ডেফিনেশন অফ এনথালপি, H equal to U minus TS, DH হয়ে গেল DU minus TDS minus SDT, এটা ঠিক আছে। আচ্ছা এবারে এই আগের যে ক্রাইটেরিয়াটা সেই অনুযায়ী যদি তুমি লেখো এইটা লেস ইকুয়াল টু ডিউ ইকুয়াল টু TDS মাইনাস PDB, এখানে মাইনাস TDS আছে মাইনাস SDT আছে, মানে জাস্ট আগের ইকুয়েশন। এই ইকুয়েশনের নামগুলো দেওয়া হচ্ছে না, ইকুয়েশন নামগুলো একটু দিয়ে রাখলে হতো যে এই যে ডিউ লেস ইকুয়াল টু TDS মাইনাস PDB, এই ইকুয়েশন থেকে আমি জাস্ট লিখলাম এইটা। আচ্ছা দেখো TDS এই দুটো পার্ট কেটে চলে গেল, তাহলে ডিএইচটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, লেস ইকুয়াল টু মাইনাস PDB মাইনাস SDT এইটা। অর এখান থেকে তুমি ডিএইচটা যদি ভি আর, সরি এটা কিন্তু ভুল হলো, সরি আমি কি মানে একটা ভুলভাল লিখে গেছি, অন্য মনস্ক ছিলাম। এখন তো এ হচ্ছে মানে আমি 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 গিভস এনার্জি করে ফেলেছি। আর এইচ ইকুয়াল টু কত, ইউ প্লাস পিভি, ডিএইচটা কত, ডিইউ প্লাস পিডিবি প্লাস ভিডিপি এটা। আচ্ছা এবার ডিউটা কত, টিডিএস মাইনাস পিডিবি আগের ইকুয়েশন থেকে পেয়েছো তুমি, তার সঙ্গে আরও পড়ে আছে পিডিবি, আরও পড়ে আছে ভিডিপি। এবার দেখো এই পিডিবি কেটে গেল, তাহলে ডিএইচটা কি হচ্ছে, টিডিএস প্লাস ভিডিপি হচ্ছে এটা। বা যদি তুমি এস আর পি কে কনস্ট্যান্ট রাখো, সেটা কি হচ্ছে, লেস ইকুয়াল টু 0 হচ্ছে। এখানে তো তোমার ওই নেগেটিভ সাইন ফর spontaneous process আর ইকুয়াল টু সাইন ফর ইকুইলিব্রিয়াম। তো দেখো ডিএইচ অ্যাট কনস্ট্যান্ট এস আর পি লেস ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে এখন তুমি ইন টার্মস অফ এনথালপি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারছো কি হচ্ছে। তাহলে আমি কথায় লিখলে যে অ্যাট কনস্ট্যান্ট এনট্রপি অ্যান্ড প্রেশার, এখানে আমি কাকে কাকে কনস্ট্যান্ট রেখেছি, এনট্রপি আর প্রেশার, অ্যাট কনস্ট্যান্ট এনট্রপি অ্যান্ড প্রেশার enthalpy of the system decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established। তো খেয়াল করে দেখো যে টার্মসও কিন্তু স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম, কিন্তু এক্ষেত্রে কি ডিসঅ্যাডভান্টেজ, সেখানে কি ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তোমার ওই আবার সেই এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, যেটা আমার পক্ষে করা সুবিধাজনক নয়। ডিসঅ্যাডভান্টেজটা কি হচ্ছে যে ইন দিস কেস
entropy should be kept constant together with pressure. This is extremely difficult. এটা হচ্ছে একটা বেশ ডিফিকাল্ট টাস্ক, হ্যাঁ, বেশ কঠিন একটা ব্যাপার। মানে যেখানে এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে না, সে এনট্রপি বলছে না, এনট্রপি ডিরেক্টলি তুমি তো মনিটর করতে পারছো না। এনট্রপি আবার কারো ফাংশন, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। তাহলে সেই প্রেসার, ভলিউম, টেম্পারেচারকে তোমাকে কন্ট্রোল করতে হবে, তার মতো করে এনট্রপি কন্ট্রোল হবে ইত্যাদি। এবার কোনো একটা পার্টিকুলার প্রসেসে এইটা করা কিন্তু থ্রু আউট দ্য প্রসেস সম্ভব না। সেই জন্য দেখো, ইন্টারনাল এনার্জি এবং এনথালপি এই দুটো টার্মসও কিন্তু স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামকে বোঝা যায়। এবং ইন্টারনাল এনার্জি এবং এনথালপি শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামকে বোঝা যায়। কিন্তু যখন তুমি সেই এনট্রপিটাকে, যখন তুমি ইন্টারনাল এনার্জি বা এনথালপিটাকে তুমি সিস্টেমের জন্য মাপবে, তখন কিন্তু তোমাকে এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কোথাও ভলিউম, কখন প্রেসার কনস্ট্যান্ট রাখবে সেটা আলাদা কথা, কিন্তু মূলত সমস্যা হচ্ছে এনট্রপিটাকে কনস্ট্যান্ট রাখবে। তার মানে দেখো, তার মানে এটা দাঁড়াচ্ছে যে তিনটে জিনিস বললাম এখনো পর্যন্ত, যে তিনটে স্টেট ফাংশন পড়েছিলাম, একটা ইন্টারনাল এনার্জি, একটা এনথালপি, আর একটা হচ্ছে এনট্রপি, তিনজনের টার্মসেই স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলা যাচ্ছে উইথ দ্য হেল্প অফ ক্লসিয়াস ইনইকুয়ালিটি বা উইথ দ্য হেল্প অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কিন্তু সমস্যা তিনটের ক্ষেত্রেই কিছু কিছু আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাকে মানে এই যে আরো কিছু স্টেট ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে, যেক্ষেত্রে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র সিস্টেমের জন্য চেঞ্জটাকে দেখেই আমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারবো, সারাউন্ডিং দেখার দরকার পড়বে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে যে পার্টিকুলার প্রসেসটাকে করবো সেখানে এনট্রপি যেন কনস্ট্যান্ট না রাখতে হয়, প্রেসার, ভলিউম, টেম্পারেচার তারা কনস্ট্যান্ট থাকুক, সেখানে কোনো অসুবিধা নেই। সেইটার জন্যই অ্যাকচুয়ালি তোমার হেলমহোল্টজ এনার্জি বা গিবস এনার্জি এইগুলো তোমার অ্যাকচুয়ালি আসে। আচ্ছা, জিনিসটা খেয়াল করো, ধরো আমি শুরুটা করি এইরকম ভাবে। এই যে তুমি যেটা লিখেছো যে ফ্রম দ্য combined first and second law of thermodynamics, তুমি দেখেছো কি ডিউটা লেস ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, এটা পাওয়া গেছে। বা তুমি একদিকে নিয়ে চলে এলে ডিউ মাইনাস টিডিএস প্লাস পিডিভি লেস ইকুয়াল টু 0। এটা মানে এই জায়গায় এখানে আমি অলরেডি করেছিলাম, এটা তো ফার্স্ট এবং সেকেন্ড ল দুটো একসাথে লেগেছে, সেখানে লিখেছি ডিউটা লেস ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, সেটাকে আমি একদিকে নিয়ে চলে গেছি ডিউ মাইনাস টিডিএস মাইনাস পিডিভি লেস ইকুয়াল টু 0। এইটা আচ্ছা, দেখো এইটাকে তুমি যদি ডি ইউ মাইনাস টিএস বলো, লেস ইকুয়াল টু 0 হচ্ছে যখন টেম্পারেচার অ্যান্ড ভলিউম আর কেপ কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো, এই যে বাঁ দিকের টার্মটাকে তুমি লেখো, দেখো এটা খেয়াল করো যে যখন তুমি এই ডি অফ ইউ মাইনাস টিএসটাকে বলছো, এটা কি হচ্ছে ডিউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এই তিনটে টার্ম পাচ্ছ তো এটা। আচ্ছা, এবারে প্রথম কথা হচ্ছে যখন ভলিউমটা তুমি কনস্ট্যান্ট রেখে দিচ্ছ, এই পিডিবি টার্মটা বাদ চলে গেল। তাই পিডিবিটা তো অলরেডি বাদ চলে গেছে, যখন ভলিউমটা তুমি কনস্ট্যান্ট রাখছো পিডিবি টার্মটা অলরেডি বাদ চলে গেল। আর তার সঙ্গে যখন টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছো এসডিটি টার্মটা বাদ চলে গেল, তাহলে পড়ে রইলো কত? দেখো পড়ে রইলো তোমার বেসিক্যালি এই যে ডিউ মাইনাস টিডিএস, দেখো এখানে ডিউ মাইনাস টিডিএস আছে, সেটাকে তুমি লিখতে পারছো ডি অফ ইউ মাইনাস টিএস লেস ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলছি দেখো, যে যখন তুমি এই যে ডিউ মাইনাস টিডিএস প্লাস পিডিবি হলো, তাহলে পিডিবি টার্মটাকে তুমি 0 করে ফেলতে পারছো যখন ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা, তাহলে পড়ে থাকে ডিউ মাইনাস টিডিএস। তাহলে যে ডিউ মাইনাস টিডিএস তার সঙ্গে একটা অ্যাডিশনালি মাইনাস এসডিটি থাকতে পারতো যদি এইটাকে লিখতে, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে মাইনাস এসডিটি পার্টটাও 0 হয়ে গেল। তার মানে এটাকে তুমি লিখতে পারবে ডি অফ ইউ মাইনাস টি লেস ইকুয়াল টু 0 when temperature and volume are kept constant। এটা তার মানে দেখো যে এর আগে এই ইকুয়েশনটা যখন তুমি দেখছো এস আর বি কে কনস্ট্যান্ট রাখছো,
করে ইন্টারনাল এনার্জি চেঞ্জের টার্মসে তুমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলার চেষ্টা করছো। এবারে এই যে ভেতরের কোয়ান্টিটিটা, ইউ একটা স্টেট প্রপার্টি, টেম্পারেচার এন্ট্রপি তারা সব স্টেট প্রপার্টি, মানে এই কম্বিনেশনটা একটা স্টেট প্রপার্টি। তাহলে এই কম্বিনেশনটা কিন্তু একটা স্টেট প্রপার্টি হয়, তার চেঞ্জটা ডি অফ ইউ মাইনাস টি, এই চেঞ্জটা মানে লেস ইকুয়াল টু জিরো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড ভলিউম, সেইটা দিয়ে তুমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলার চেষ্টা করছো। তার মানে টেম্পারেচার ভলিউম কনস্ট্যান্ট রাখাটা কোনো ব্যাপার নয়, সেটা তুমি এক্সটার্নালি খুব ইজিলি করতে পারবে। এবারে এই যে ইউ মাইনাস টিএস এই যে টার্মটা, সেটা শুধুমাত্র সিস্টেমের জন্যই আমি দেখছি, কারণ যেটা আমি ফ্রম দ্য কম্বাইন্ড ফার্স্ট আর সেকেন্ড ল থার্মোডাইনামিক্স লিখেছো, সেটা বেসিক্যালি সিস্টেমের জন্যই লিখেছো এইটা। তার মানে ইউ মাইনাস টিএস তার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। তাহলে ইউ মাইনাস টিএস is a state function and it has important significance in the context of spontaneity and what is equilibrium of a process. তাহলে যে বোঝাই যাচ্ছে এটা স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামের সঙ্গে রিলেটেড, আর ইউ মাইনাস টি সেটা একটা স্টেট ফাংশন। তাহলে ইউ মাইনাস টি ইজ এ স্টেট ফাংশন and it has important significance in the context of spontaneity and equilibrium of a process. তাহলে let us call this state function as Helmholtz free energy, which is represented by A. সেখানে কি হলো, তার হেন্স বাই ডেফিনেশন। আর এটা কখনো এফ দিয়েও এক্সপ্রেস করে, হ্যাঁ ফিজিক্সের বই কিন্তু অনেক সময় এফ দিয়ে এক্সপ্রেস করা যায়, কেমিস্ট্রি বই মূলত এ দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে হেন্স বাই ডেফিনেশন কি হলো, হেলমholtz free energy A ইকুয়াল টু হয়ে গেল ইউ মাইনাস টিএস। দেয়ারফর কি দাঁড়াচ্ছে, দেয়ারফর ডি এটা at constant temperature volume less equal to তোমার জিরো হচ্ছে। যেখানে লিখেছে না ডি অফ ইউ মাইনাস টি একটা লেস ইকুয়াল টু জিরো, ওখানে টেম্পারেচার এন্ড ভলিউম এট কেপ কনস্ট্যান্ট, ইউ মাইনাস টি একটা এ দিয়ে তুমি রিপ্লেস করে দাও, তাহলে ডি এ এট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম লেস ইকুয়াল টু জিরো হচ্ছে এটা। দেখো তার মানে এখন কি দাঁড়াচ্ছে, যে এখন যদি তুমি ইউ মাইনাস টি এসটাকে একটা অন্য স্টেট ফাংশন হিসেবে লেখো, ইউ যেহেতু স্টেট ফাংশন, টি স্টেট ফাংশন, এস ফাংশন, সেই কম্বিনেশনটা তোমার স্টেট ফাংশন। যেমন এনথালপি যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল, এনথালপিটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, ইউ স্টেট ফাংশন, পি স্টেট ফাংশন, ভি স্টেট ফাংশন, কম্বিনেশনটা স্টেট ফাংশন ছিল। এখানেও ঠিক একই রকম ভাবে তুমি দেখাতে পারবে এটা হচ্ছে একটা স্টেট ফাংশন। তাহলে ওই ইকুয়েশনটা তুমি লিখে ফেলতে পারছো এরকম ভাবে, ডি এ আর কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম লেস ইকুয়াল টু জিরো হচ্ছে এটা। তার মানে এখান থেকে এই যে লেস দ্যান সাইনটা, লেস দ্যান সাইন ইজ ফর স্পন্টানিয়াস প্রসেস, আর ইকুয়াল টু সাইনটা দেখো ইজ ফর ইকুইলিব্রিয়াম। তা কথায় লিখলে কি হবে, কথায় লিখলে তো এইভাবে লিখতে পারবো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম Helmholtz free energy decreases, Helmholtz of the systemটাকে লিখে দিই, Helmholtz free energy of the system decreases in a spontaneous process and it attains a minimum value when
ইকুইলিব্রিয়ামে কি হলো? At constant temperature and volume, Helmholtz energy of the system decreasing in a spontaneous process and it attains a minimum value when equilibrium is established. তা দেখো আবার সেই কোন একটা স্টেট প্রপার্টির চেঞ্জ শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করে তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারলে, কিন্তু এখন তোমাকে কনস্ট্যান্ট রাখতে কাকে হচ্ছে না, টেম্পারেচার এবং ভলিউম, মানে এন্ট্রপি আর কনস্ট্যান্ট রাখতে হচ্ছে না, টেম্পারেচার এবং ভলিউমকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। এটা ইজিলি করতে পারা যায়। তার মানে এটা একটা ওই আগে যে তিনটে ক্রাইটেরিয়া ছিল সেই তিনটে ক্রাইটেরিয়া থেকে অনেক বেটার ক্রাইটেরিয়া হলো। কিন্তু এক্ষেত্রে একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এই যে এক্ষেত্রে টেম্পারেচার ভলিউমকে কনস্ট্যান্ট রাখতে হয়। এবারে পার্টিকুলার গ্যাস ফেজ রিয়াকশন যদি হয় তোমাকে ক্লোজ কন্টেনারে করতে হবে যাতে করে টেম্পারেচার ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু যদি কোনো একটা সলিউশন ফেজে রিয়াকশন টিয়াকশন ঘটে না, তার ক্ষেত্রে ভলিউমটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়। তার বদলে তুমি ধরো কেমিস্ট্রি থেকে সমস্ত রিয়াকশনগুলো ঘটে, মোস্ট অফ দ্য রিয়াকশন তো ওপেন এয়ারে ঘটে। তো ওপেন এয়ারে যদি ঘটে, মানে ওপেন অ্যাটমসফিয়ারে যদি ঘটে, তাহলে দেখো তোমার অ্যাকচুয়ালি প্রেশারটা ন্যাচারালি কনস্ট্যান্ট থাকে। মানে তুমি যেখানে রিয়াকশনটাকে হচ্ছে তার উপরে প্রেশার বেশি, সেখানে অ্যাটমসফিয়ার প্রেশার সেটা দেখো তোমার ন্যাচারালি কনস্ট্যান্ট থাকে। তার মানে এটা ব্যাপার যে ইন টার্মস অফ মানে ভলিউমকে কনস্ট্যান্ট রাখার বদলে তুমি যদি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে কোনো একটা ক্রাইটেরিয়া সেট করতে পারতে, সেটা কোনো বেটার হতো, কারণ মোস্ট অফ দ্য রিয়াকশন কিন্তু কনস্ট্যান্ট প্রেশার কন্ডিশনে ঘটে। এর ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন takes place at constant external pressure. Most of the chemical reaction takes place at constant external pressure, not at constant volume. এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যে মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন কিন্তু যদি টেম্পারেচার ঠিক আছে আমি কনস্ট্যান্ট করবো, তার সঙ্গে প্রেশারকে যদি কনস্ট্যান্ট রাখে আমি একটা ক্রাইটেরিয়া সেট করতে পারতাম, খুব ভালো হতো। তো তার বদলে এখানে হেলমহোল্টজ এনার্জির টার্মসে পুরো ব্যাপারটা বলতে গেলে তোমার টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে। কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশনে অ্যাকচুয়ালি ভলিউম কনস্ট্যান্ট থাকে না, তার বদলে যেটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল প্রেশারটা। তাহলে এইটা হচ্ছে জাস্ট ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এই ক্রাইটেরিয়াটা বেশ ভালো ক্রাইটেরিয়া। পার্টিকুলারলি কোনো গ্যাস ফেজ রিয়াকশন যখন কনসিডার করে এই ক্রাইটেরিয়া দিয়ে অ্যাকচুয়ালি সবটা বলতে হয়। মানে ফিজিক্সের লোকেরা তারা তো কেমিক্যাল রিয়াকশন নিয়ে ইন্টারেস্টেড নয়, তারা যে প্রসেসগুলো নিয়ে কথাবার্তা বলে সেখানে দেখবে যে গ্রিসমি এনার্জির তুলনায় হেলমহোল্টজ এনার্জি এইটা কিন্তু বেশি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, পরে স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম বা ইত্যাদি যখন পড়বো তবে হেলমহোল্টজ এনার্জি টার্মটা অ্যাকচুয়ালি প্রচুর ব্যবহৃত হবে, কারণ ওখানে যে প্রসেসগুলোতে ন্যাচারালি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা, মানে থিওরিটিক্যালি যখন কিছু করতে হয় তখন ভলিউমটাকে ন্যাচারালি কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট রেখে সবকিছু করতে হয়, সেখানে অসুবিধা কিছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পারপাসে আমরা কেমিস্ট্রির লোকেরা যখন থার্মোডাইনামিক্সটাকে কেমিস্ট্রিতে ব্যবহার করবে, সেখানে কিন্তু যে প্রসেসগুলো ঘটছে বা যে রিয়াকশনগুলো ঘটছে সেটা ওপেন এয়ারে ঘটছে, অর্থাৎ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারে ঘটছে। সেই জন্য আমাকে এরকম একটা ক্রাইটেরিয়া খোঁজার চেষ্টা করতেই হবে যেক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, মানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারো। আচ্ছা, আবার দেখো এগেন, তাহলে তুমি খেয়াল করো এগেন ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তুমি এইটা পেয়েছো, দেখো ডিইউ না ডিএইচ মাইনাস, এই যে এখানে ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস ভিডিপি, ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস ভিডিপি, দেখো এইটা লেস ইকুয়াল টু 0, এটা তুমি পেয়েছো। হ্যাঁ, এই যে মানে এই যে আমি এই জায়গা থেকে বলছি, আচ্ছা আমি এক লাইন লিখে দেবো আগে, ডিএইচ ইকুয়াল টু লেস ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি, তারপরের লাইনে এটা লিখছি দাঁড়া। এইটা তো করেছিলাম ডিএইচ লেস ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি, এটা তো ছিল। এখান থেকে তুমি এইভাবে লেখো এটাকে ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস ভিডিপি লেস ইকুয়াল টু 0, অর তুমি এটাকে লিখতে পারো ডি
H minus Ts টা less equal to 0 when temperature and pressure are kept constant. When temperature and pressure are kept constant. তুমি দেখবে এটাকে যখন ভেঙে লিখবে, দেখো প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছে, মাইনাস ভিটিপি পার্টটা চলে গেল। এবারে ডিএইচ মাইনাস টি আর ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, তাহলে এক্সট্রা যে মাইনাস এসডিটি টার্মটা এসেছে, যেহেতু তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখেছে, মাইনাস এসডিটি পার্টটা বাদ চলে গেছে, তার মানে এইটা তোমার লেস ইকুয়াল টু 0 হয়ে গেল। এইটা তাহলে আগে যেমন করে করেছিলাম ডি ইউ মাইনাস টি এর লেস ইকুয়াল টু 0, এখন হয়ে গেল ডি এইচ মাইনাস টি এর লেস ইকুয়াল টু 0, যেখানে আগে ছিল টেম্পারেচার ভলিউম কনস্ট্যান্ট, এখন হচ্ছে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট। আর এবারে দেখো এই যে এইচ মাইনাস টি, যেমন এইখানে যেভাবে এক্স্যাক্টলি আমি লিখেছি আর কি, হ্যাঁ, যে তোমার এই যে ইউ মাইনাস টি এস, এটা যেমন একটা স্টেট ফাংশন রিপ্রেজেন্ট করছে, এই স্টেট ফাংশনের ভ্যালুটা সেটা তোমার একটা গ্রেট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স থাকে ইন দ্য কন্টেক্সট অফ কোয়ান্টিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম। এখানে ঠিক একই রকম সিচুয়েশন, যে এইচ মাইনাস টি এস ইজ এ স্টেট ফাংশন and it has important physical significance in the context of spontaneity and equilibrium of a process. তাহলে এইচ মাইনাস টিএস এটা একটা স্টেট ফাংশন, যার কিন্তু একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে ইন দ্য কন্টেক্সট অফ কোয়ান্টিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ এ প্রসেস। লেট আস call the state function as gives free energy and represented by G. Hence, by definition, G equal to H minus Ts. Therefore, আমি এই আগের ইকুয়েশনটা ফিরে আসছি, কি হলো, ডি জি কাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, লেস ইকুয়াল টু 0 হচ্ছে। এটা এখানে লেস দেন সাইন is for spontaneous process, equality sign is at equality sign is at equilibrium. তো দেখো, তাহলে এটাকে কথায় যদি তুমি বলো, আগেরটা যেমন পুরোটা ছিল, এই যে এইখানে ছিল পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম, এখন কি হয়েছে, পুরো ব্যাপারটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে। কথায় বললে কি হচ্ছে, তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার gives free energy for a system decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. And at constant temperature and pressure,
Gives energy for a system decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. দেখো আমি গিভস এনার্জি টার্মসে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলে দিতে পারলাম। এবারে যেহেতু অ্যাজ most of the reaction, most of the chemical reaction takes place at constant pressure, this criteria is the most convenient criteria for spontaneity and equilibrium of a process. তো দেখো তাহলে আমি পাঁচটা ক্রাইটেরিয়াই পরপর করে বললাম। একটা হচ্ছে ইন টার্মস অফ এন্ট্রপি, একটা হচ্ছে ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি, একটা ইন টার্মস অফ এনথালপি, একটা হচ্ছে হেলমহোল্টজ এনার্জি, একটা গিবস এনার্জি। তাহলে মানে পুরোটাই সেকেন্ড ল থেকে আসছে। তাহলে এই যে পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের কেমিস্ট্রির লোকেদের পক্ষে হচ্ছে লাস্ট যে ক্রাইটেরিয়াটা, বেসিক্যালি গিবস এনার্জি দিয়ে যে ক্রাইটেরিয়াটা, সেটাই হচ্ছে আমার বেস্ট পসিবল ক্রাইটেরিয়া আর কি। কারণ মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন ওপেন এয়ারে ঘটে। ওপেন এয়ার মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার 1 অ্যাটমসফিয়ারে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তো দেখো তাহলে আমরা ওই কন্ডিশন ফর স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম এইটাকে জাস্ট ইন্ট্রোডিউস করতে গিয়ে, মানে এটাকে বুঝতে গিয়ে, হ্যাঁ মানে একটা ভালো কিছু টার্মসে ব্যাপারটাকে বুঝতে চাইছিলাম যে শুধুমাত্র সিস্টেমের জন্য চেঞ্জটা দেখি আমি স্পন্টিনিটি ইকুইলিব্রিয়ামকে বলতে পারবো। যেক্ষেত্রে যে জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখবো সেই জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখা আমার সহজ হবে, এবং সেটা আমাদের যে যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা হচ্ছে, হ্যাঁ সেই এক্সপেরিমেন্টাল সাথে যে মানানসই আর কি। হ্যাঁ সেইটা খুঁজতে গিয়ে আমরা হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি দুটো অক্সিলারি বা সেকেন্ডারি স্টেট ফাংশন ইন্ট্রোডিউস করে ফেললাম, এবং তাদের টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকেও বলতে পারলাম। ঠিক আছে? দেখো তাহলে যা বললাম ঠিক আছে তো? কোনো অসুবিধা আছে? রিলেটিভ কম্পারিজনটাও বুঝতে পারলে তো? যে যে পাঁচটা ক্রাইটেরিয়া আমি একটা ছাতের নিচে রাখলাম, এবং কোনটা মানে কোনটা অ্যাকচুয়ালি মোর অ্যাডভান্টেজিয়াস, এবং কিভাবে তোমার অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো আসছিল সেই প্রবলেমগুলোকে জাস্ট ওভারকাম করার জন্য আরো বেটার আরো বেটার আরো বেটার বা আরো কনভিনিয়েন্ট আরো কনভিনিয়েন্ট আরো কনভিনিয়েন্ট ক্রাইটেরিয়ার দিকে আমি আস্তে আস্তে পৌঁছালাম। সেটা বুঝতে কারো কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে তো? কি গো, সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, তো চলো তাহলে এবার নেক্সট জায়গাটা আসা যাক। আচ্ছা, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি যখন ইন্ট্রোডিউস করা হলো, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি দুটো ইম্পর্টেন্ট দেখতে হবে, মানে দুটো কি বলে ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখতে হবে। ঠিক আছে? ধর আমি নেক্সট যেটা করলাম যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ হেলমহোল্টজ এনার্জি একটু দেখো। বাই ডেফিনেশন হেলমহোল্টজ এনার্জি এটা হচ্ছে তোমার ইউ মাইনাস টিএস, তাই তো? এখানে ডিএটা কত হলো? ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এটা। আচ্ছা, ডিইউটাকে লিখতে পারো তুমি ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এটা। আচ্ছা, এবারে ফর রিভার্সিবল প্রসেস এটাকে লিখতে পারছো
ডি কাট কিউ রিভার্সেবল প্লাস ডি কাট ডব্লিউ রিভার্সেবল, কারণ এরা পাথ প্রপার্টি বলে রিভার্সেবল প্রসেস ইরিভার্সেবল হচ্ছে আলাদা হয়। আমি রিভার্সেবল প্রসেস যখন বললাম ডি কাট কিউটাকে ডি কাট কিউ রিভার্সেবল বললাম, ডি কাট ডব্লিউ রিভার্সেবল বললাম, এখানে মাইনাস টিডিএস যেমন আছে থাক, মাইনাস এসডিটি যেমন আছে থাক। আচ্ছা, এবারে এই যে ডি কাট কিউ রিভার্সেবল আর টিডিএস এই দুটো পার্ট কেটে যাবে, কারণ বাই ডেফিনেশন ডি কাট কিউ রিভার্সেবল ইকুয়াল টু টিডিএস। এটা কেটে গেল, কেটে গেলে কি দাঁড়াচ্ছে না ডি, এটা হয়ে গেল তোমার ডি কাট কিউ, সরি, ডি কাট ডব্লিউ রিভার্সেবল মাইনাস এসডিটি, মাইনাস এসডিটি এটা। আচ্ছা, এবারে যদি আমি এরকম করি যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি করো, তা ডি এটা আর কনস্ট্যান্ট টেম্পারেচারটা কি হয়ে যাচ্ছে, ডি কাট ডব্লিউ রিভার্সেবলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা, এবারে ফরেস্ট এইটা হলো, এবার ফরেস্ট স্পন্টেনিয়াস প্রসেস আচ্ছা, এইখানে তুমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দিতে পারো, মানে ভলিউমটা এখানে অ্যাডিশনালি না লিখলেও তোমার চলে। হ্যাঁ, কারণ এখানে কোনো ভলিউম কন্টেনিং টার্ম যেহেতু নেই, তুমি ভলিউমটাকে না লিখলেও চলে, কিন্তু আমি অ্যাডিশনালি ভলিউমটাকে এখানে কনস্ট্যান্ট রাখতে পারি আর এটা। ঠিক আছে, তাহলে ডিএটা হচ্ছে মানে ডিএ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম, সেটা হচ্ছে তোমার ডি কাট ডব্লিউ রিভার্সেবল, এইটা হয়ে যাচ্ছে। তাহলে পরে কন্টিনিউয়াস প্রসেস ডিএ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম যদি লেস দ্যান 0 হচ্ছে, তাহলে দেন আমি যেটা লিখতে পারি যে মাইনাস লিখে ডি এ টিভি এটা লিখলাম, যাতে করে বোঝা যায় এটা ডিক্রিজ হচ্ছে। মানে কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে হেলমহোল্টজ কিন্তু ডিক্রিজ ঘটে, তো ডিক্রিজ করছে মানে জিনিসটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে মাইনাস অফ ডি এ মড দিয়ে লিখছি। এইটা বেসিক্যালি হয়ে যাচ্ছে কত, হ্যাঁ এইটা তোমার হচ্ছে ডি কাট ডব্লিউ রিভার্সেবলের সঙ্গে সমান হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে, সেটা হচ্ছে এই যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম decrease in Helmholtz free energy is a measure of maximum work done by the system। এটা খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যে এই যে এই যেহেতু স্পন্টিনিয়াস প্রসেসের জন্য, মানে আমি কি হেলমহোল্টজ ফ্রি এনার্জির চেঞ্জটা আর ওয়ার্কটা আমি সমান লিখেছি তো এখানে, কিন্তু হেলমহোল্টজ ফ্রি এনার্জি অ্যাকচুয়ালি ডিক্রিজ করে কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে, ডি কাট ডব্লিউ নেগেটিভ হবে। ডি কাট ডব্লিউ নেগেটিভ মানে কি কোনো এক্সপানশন টাইপের ওয়ার্ক বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তোমার যে থার্মোডাইনামিক্সের যে কনভেনশন ওয়ার্কের, সেটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে পজিটিভ হয়, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে নেগেটিভ হয়। তার মানে এইটা নেগেটিভ মানে বেসিক্যালি এটাও নেগেটিভ, সেটাই লিখেছি যে কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড ভলিউম ডিক্রিজ ইন হেলমহোল্টজ ফ্রি এনার্জি যে মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এইটাই হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জির অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স। মানে হেলমহোল্টজ ফ্রি এনার্জি একটা এনার্জি রিপ্রেজেন্ট করে আমি বুঝতে পারছিলাম, বা ওয়ার্ক রিপ্রেজেন্ট করে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোন ওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা এই যে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সেটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জির মান। তাই যে লিখেছে না যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য হেলমহোল্টজ ফ্রি এনার্জি, সেটা বেসিক্যালি হচ্ছে এইটা। ঠিক একই রকম ভাবে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গিবস ফ্রি এনার্জি যদি তুমি দেখো, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গিবস ফ্রি এনার্জি যদি তুমি দেখো, শুরু করলাম এইরকম ভাবে বাই ডেফিনেশন, জিটা দেখো এইচ মাইনাস টিএস, তো ডিজিটা হয়ে যাচ্ছে ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। একটা ডি এইচটা আবার কত, ইউ প্লাস পিভি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এটা হলো ডিইউ প্লাস
পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এটা হচ্ছে বাই ডেফিনেশন। এইচটা যেহেতু ইউ প্লাস পিভি সেটা আমি বসিয়েছি। আচ্ছা, এবারে ডিউ এর জায়গায় লিখে দাও ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস, এতে কোথা থেকে না ফ্রম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে তুমি এটা পেলে। আজ এবার ফর রিভার্সিবল প্রসেস, ডিজিটা হলো কত, ডি কাট কিউ রিভার্সিবল হয়ে গেল প্লাস ডি কাট ডব্লিউ রিভার্সিবল হলো। এই যে শুধুমাত্র পাথ ফাংশনগুলোই সাফিক্সে রিভার্সিবল বসে গেল। তারপরে যেটা পরে আছে পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি মাইনাস এসডিটি, এটা। আচ্ছা, ডি কাট কিউ রিভার্সিবল টিডিএস এই দুটো কেটে গেল, ডিজিটা হয়ে যাচ্ছে কত, ডি কাট ডব্লিউ রিভার্সিবল প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস এসডিটি, তাই তো? আচ্ছা, এবারে এক কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার তুমি কি দেখতে পাচ্ছ, ডিজিটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার হয়ে গেল কত, ডি কাট ডব্লিউ রিভার্সিবল প্লাস পিডিভি। এখানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার বলে ভিডিপি টার্মটা বাদ চলে গেছে, মাইনাস এসডিটি টার্মটা বাদ চলে গেছে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ডিজিটা হয়ে গেল কত, ডি কাট ডব্লিউ রিভার্সিবল প্লাস পিডিভি। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো মাইনাস ডিজি অ্যাট টেম্পারেচার প্রেসার, কারণ কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে যেহেতু গ্রিসফ্রি এনার্জিটা অলওয়েজ কমে যায়, সেখানে এটা যে অ্যাকচুয়ালি নেগেটিভ সেটা আমি জাস্ট লিখলাম। আর এটাকে লিখলাম দেখো ডি কাট ডব্লিউ রিভার্সিবল মাইনাস অফ মাইনাস পিডিভি, মানে প্লাস পিডিভি ছিল সেটাকে মাইনাস অফ মাইনাস পিডিভি লিখলাম। তার মানে এটাকে তুমি কি লিখতে পারো, ডি কাট ডব্লিউ রিভার্সিবল মাইনাস, এইটা দেখো ডি কাট ডব্লিউ, এইটা তোমার বেসিক্যালি পিভি টাইপের ওয়ার্ক। মানে তুমি যদি পিভি টাইপের ওয়ার্কটাকে দেখো, পিভি টাইপের ওয়ার্ক হচ্ছে মাইনাস পিডিভি হয় কোনো একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, সেটা তোমার জানা আছে। মানে কোনো একটা মানে এমনি পিভি টাইপের ওয়ার্ক হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডিভি, কিন্তু রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস পিডিভি জাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরের যে টার্মটা আছে মাইনাস পিডিভি, এটা হচ্ছে বেসিক্যালি পিভি টাইপের ওয়ার্ক। আর ডি কাট ডব্লিউ রিভার্সিবলটা হচ্ছে জাস্ট রিভার্সিবল ওয়ার্ক, যেটা তোমার ম্যাক্সিমাম ওয়ার্ক পায় আর এটা, যেটা এই আগের ক্ষেত্রে বলছি রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম সেটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, সেটা আমি জাস্ট লিখেছি। তার মানে এখানে কি হলো দেখো, তার মানে এটা দাঁড়াচ্ছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার decrease in Gibbs energy is a measure of maximum at constant temperature and pressure. Decrease in Gibbs energy is a measure of maximum non-PV work done by the system. তাহলে দেখো ডি কাট ডব্লিউটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সেখান থেকে বাদ গেল কোনটা, পিভি টাইপের ওয়ার্কটা, সেই জন্য বলা হচ্ছে যে ইট ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এই যে দুটো ফিজিক্যাল সিগনিফিকেন্স বলা হলো দেখো, তাহলে এর ক্ষেত্রে বলা হচ্ছে হেলমহোল্টজ এনার্জির ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর গিবস ফ্রি এনার্জির রেসপেক্টে বলা হচ্ছে ইট ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তার মানে ধরো কোনো একটা তুমি যখন পরে গ্যালভানিক সেল বা ইত্যাদি দিয়ে তুমি কথাবার্তা বলবে, সেখানে দেখবে তোমার একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক হচ্ছে, হ্যাঁ, একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক হচ্ছে। যে ইলেকট্রিক্যাল ওয়ার্কটা হচ্ছে NFE, সেইটা হচ্ছে ডিক্রিজ ইন গিবস এনার্জির সঙ্গে সমান, যেটা বেসিক্যালি রিভার্সিবল গ্যালভানিক সেলের যে মূল ইকুয়েশন আর। তারপর তো সারফেস টেনশনের জন্য একটা ওয়ার্ক হচ্ছে, সেটা তোমার ডিক্রিজ ইন গিবস এনার্জির সঙ্গে সমান।
যে স্প্রেডিং কোএফিসিয়েন্ট বা ইত্যাদি যখন বের করো তখন তুমি দেখবে সারফেস টেনশন যেটা ওয়ার্ক করছে তার সঙ্গে গিবস এনার্জি অ্যাসোসিয়েট করা হয়েছে। বা তোমার ওক্ষেত্রে ওই গিবস অ্যাডজাসন আইসোথার্মের ক্ষেত্রে ঠিক এই ধরনের জিনিসগুলোকে কাজে লেগেছে। অর্থাৎ পিভি টাইপ ওয়ার্ক বাদ দিয়ে বাকি যদি কোনো ওয়ার্ক থাকতে পারে, সারফেস টেনশনের জন্য ওয়ার্ক থাকতে পারে, তোমার ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেট আছে সেখানে ওয়ার্ক হতে পারে, ইলেকট্রিক ফিল্ডে একটা চার্জ আছে সেখানে তো ওয়ার্ক হতে পারে, সেগুলো সবই কিন্তু তোমার নন পিভি ওয়ার্ক এবং সেটা গিবস এনার্জির সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে বুঝতে পারলে যে হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি অ্যাকচুয়ালি কোন ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে রিপ্রেজেন্ট করে। হেলমহোল্টজ এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম মানে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে তোমার যেটা ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম রিপ্রেজেন্ট করে, আর গিবস এনার্জিটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে ডিক্রিজিং গিবস এনার্জি যে মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, বোঝাতে পেরেছি? বুঝছে? এই আচ্ছা, এবারে নেক্সট এসো যেটা, সেটা হচ্ছে 4 ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স। দেখো সেটা হচ্ছে যে ফ্রম দ্য combine first and second law of thermodynamics, du equal to TdS minus PdV, এটা তুমি দেখেছো। এটা আমার জানা আছে, এটা 1 নম্বর ইকুয়েশন। মানে যে du equal to d cut q plus d cut w ছিল, অনলি পিভি টাইপ ওয়ার্ক ইনভলভ হচ্ছে, সেটাকে d cut w টাকে তুমি মাইনাস পিটিভি বসে দিলে, আর বাই ডেফিনেশন হচ্ছে যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে d cut q রিভার্সিবলটা TdS এর সঙ্গে সমান হয়। তাহলে এইটা তোমার জানা আছে। আর এবার এইখান থেকে দেখো তুমি ফ্রম দ্য ডেফিনেশন অফ এনথালপি, H equal to u plus PV, dH টা হয়ে যাচ্ছে du plus PdV plus VdP, du এর জায়গায় TdS মাইনাস PdV নাও প্লাস PdV নাও প্লাস VdP নাও, dH PdV PdV বাদ চলে গেল, পরে কি হলো dH equal to TdS plus VdP হলো। এটাকে এটা লিখেছে কোথা থেকে? এটা হচ্ছে ফর্ম ইকুয়েশন 1। এইটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। এগেন by definition, Helmholtz energy definition, Helmholtz energy H equal to U minus Ts, dA equal to du minus TdS minus SdT, du এর জায়গা তুমি বসিয়ে দিচ্ছ TdS minus PdV minus TdS minus SdT, from equation 1। এবার এখান থেকে দেখো কি কি কেটে চলে গেছে, TdS TdS কেটে চলে গেল, তাহলে কি এই TdS TdS কেটে চলে যাচ্ছে, তাহলে dA টা কত হচ্ছে না মাইনাস PdV মাইনাস SdT। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, dA equal to minus PdV minus SdT। এগেন from the definition of Gibbs free energy, আচ্ছা গিবস ফ্রি এনার্জি না, গিভ GIBB অ্যাবস্টপেস কিন্তু নয়, পুরো নামটাই গিবস, মানে গিভের এরকম নয়, গিবস GIBBS একসাথে।
এখানে ফ্রম দ্য ডেফিনেশন অফ গিবস ফ্রি এনার্জি কি হচ্ছে না, তোমার জিটা যদি তোমার এইচ মাইনাস টিএস হয়ে যায়, তাহলে ডিজিটা হয়ে যাচ্ছে ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আর ডিএইচটা কত না টিডিএস প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এটা হচ্ছে ফ্রম ইকুয়েশন 2। এই যে ইকুয়েশন 2 দেখো, এই যে ডিএইচ ইকুয়াল টিডিএস প্লাস ভিডিপি, সেটা কাজ বসিয়েছি। টিডিএস টিডিএস কেটে চলে গেল, তাহলে ডিজিটা কত হয়ে গেল না ভিডিপি মাইনাস এসডিটি। এটা হচ্ছে ইকুয়েশন 4। তাহলে এই যে চারটি ইকুয়েশন হলো, ইকুয়েশন 1, 2, 3 and 4 are the 4 fundamental equations of thermodynamics। এই যে চারটি ইকুয়েশন, এটা অবশ্যই এটা সবটাই ক্লোজ সিস্টেমের জন্য হচ্ছে। আমি বলেইছিলাম যে ওপেন সিস্টেম আমাদের মানে এর পরে শুরু হবে, একটা দুটো ক্লাসের পর থেকে শুরু হবে। যদি আমি কিছু উল্লেখ না করে দিই, সবসময় ক্লোজ সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এই যে চারটি ইকুয়েশন হলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই চারটে হচ্ছে তোমার 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। মানে তোমরা নেক্সট অনওয়ার্ডস, এই যে সেগুলো পড়া হয়ে যাচ্ছে, নেক্সট অনওয়ার্ডস এই চারটি ইকুয়েশনের যে কোনো একটা দিয়ে তুমি স্টার্ট করতে পারবে। মানে এই ইকুয়েশনগুলো কোথা থেকে আসছে এইটা আর দেখানোর দরকার পড়বে, মানে প্রথমবারের জন্য দেখিয়ে দিলাম এটা কোথা থেকে এলো টেলো ইত্যাদি ইত্যাদি আর কি। কিন্তু এই চারটি ইকুয়েশন এখন তোমার কাছে একটা ওই নামতার মতো, ওটা তোমার ওটা সব লোক জানে, এটা হচ্ছে 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আর কি। তার জন্য তোমাকে আবার প্রথম থেকে ফর্ম ফার্স্ট এবং সেকেন্ড ল থেকে প্রুফ টুপ করে দেখিয়ে দিতে হলো ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি, এসব আর দরকার পড়বে না। ঠিক আছে, তো দেখো 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন, কোনো অসুবিধা নেই তো? হুম, হয়েছে? আচ্ছা, এবারে এসো ম্যাক্সওয়েল রিলেশন। ম্যাক্সওয়েলস রিলেশন, ঠিক আছে, ম্যাক্সওয়েলস রিলেশন। আচ্ছা দেখো, আমি শুরু করছি এইরকম ভাবে, ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স ডিউ তো টিডিএস মাইনাস পি দিবি তো, এটা সেখান থেকে তুমি ডেল ইউ বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভিটা করো, সেটা কি হচ্ছে অ্যান্ড ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট এস করলে কত, সেটা মাইনাস পি হচ্ছে। সুতরাং ডেল ইউ বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভিটা টি হচ্ছে, আর ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট এসটা হচ্ছে মাইনাস পি হচ্ছে। ঠিক আছে, এবারে তুমি এইটাকে করো ডেল পি ইউ বাই ডেল ভি ডেল এস, মানে এইটাকে তুমি আবার ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে কি হবে এটা ডেল টি বাই ডেল ভি এর কনস্ট্যান্ট এস হলো। আর ঠিক এইটাকে একই রকম ভাবে আবার তুমি এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, অর্থাৎ ডেল টু ইউ বাই ডেল এস ডেল বি কত হচ্ছে মাইনাস ডেল পি বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভি হয়ে গেল। মানে তুমি এইখান থেকে ডেল ইউ বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভিটা পেয়ে যাচ্ছ টি, এটা তুমি আবার ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এস কে কনস্ট্যান্ট রেখে, তাহলে ডেল টি বাই ডেল ভি আর কনস্ট্যান্ট এস হলো। আর এখানে ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট এসটা মাইনাস পি, একে তুমি আবার এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ভি কে কনস্ট্যান্ট রেখে তার ডান দিকটা মাইনাস ডেল পি বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভি হয়ে গেল। আচ্ছা, এবারে যেহেতু অ্যাজ ইউ ইজ এ স্টেট ফাংশন, du is an
এক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে এটা অবশ্যই অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবে করবে ফ্রম অয়েলার reciprocity principle, del T u by del P del S equal to del T u by del S del V। এটা বসিয়ে দিলে del P by del V at constant S সেটা হয়ে গেল কত মাইনাস del P by del S at constant V। এইটা ধরো একটা ইকুয়েশন। তাহলে এরকম একটা রিলেশন তুমি পেলে। আচ্ছা, যেটা আমি তোমার ইন্টারনাল এনার্জির জন্য করলাম সেই একই জিনিসটা তুমি এনথালপির জন্য করতে পারবে, হেলমহোল্টজ এনার্জির জন্য করতে পারবে, গিবস এনার্জির জন্য করতে পারবে। তোমাকে আমি প্রবলেম হিসেবে দিয়ে দিচ্ছি। যেটা বললাম ডু দ্য সেম ফর আদার থ্রি থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। এটা করো, মানে এই যে আমি মানে ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি থেকে করলাম, বাকিগুলোর জন্য তোমাকে করতে বলছি। মানে এই যে ডিএইচটা যেটা আছে তোমার টিডিএস প্লাস ভিডিপি সেটার জন্য তুমি করবে, ডি এটা হচ্ছে মাইনাস পিডিভি মাইনাস এসডিটি তার জন্য করবে, ডি যেটা হচ্ছে প্লাস ভিডিপি মাইনাস এসডিটি, হ্যাঁ এটার জন্য করবে। এই যে বাকি যে চারটি ইকুয়েশন বলা আছে প্রত্যেকটার জন্য হচ্ছে তুমি এটাকে করবে। আচ্ছা, করলে কি পাবে? দেখো তুমি যেটা পাবে দেখবে এইখান থেকে যেটা পাবে তুমি এইটা ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস, এটা হবে হচ্ছে ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি হবে দেখবে। আচ্ছা, এইখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে তোমার ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা পাবে। আর লাস্টটা থেকে যেটা পাবে সেটা হচ্ছে del v by del t at constant p equal to minus del s by del p at constant p। এটা তো মানে এই যে বাকি এগুলো তোমাকে বাড়িতে করতে দিচ্ছি, এই যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে 1 2 3 4 এই যে পেলে এরাই হচ্ছে তোমার ম্যাক্সওয়েল রিলেশন। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 to 4 are the ম্যাক্সওয়েল রিলেশন। তাহলে দেখো, তাহলে এই যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশনস তুমি পেয়েছো, সেই চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশনস থেকে তুমি চারটে ম্যাক্সওয়েল রিলেশনস পেতে পারবে। মানে প্রত্যেক ক্ষেত্রে ওই জাস্ট একই রকম ভাবে তুমি মনে রাখবে যে মানে চারটে ইকুয়েশনে একবার ইউ, একবার এইচ, একবার এ, একবার জি, এরা অ্যাকচুয়ালি তোমার স্টেট ফাংশন। সেই জন্য ডি ইউ, ডিএইচ, ডিএ, ডিজি এরা বেসিক্যালি এক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে তারা অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবে করবে, সেটাকে একদম ট্র্যাডিশনালি যেমন করে সেরকম ভাবে করবে, করে তুমি এই চারটি ইকুয়েশনস পেয়ে যাবে। চারটি ইকুয়েশনসকে বলা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল রিলেশন। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ম্যাক্সওয়েল রিলেশনস গুলো, সেই ম্যাক্সওয়েল রিলেশনস গুলো আরেক রকম ভাবে করা যায়, সেটাকে বলা হয় থার্মোডাইনামিক স্কোয়ার। থার্মোডাইনামিক স্কোয়ার, হ্যাঁ মানে বেসিক্যালি এই যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশনস তুমি পেয়েছো, এবং শুধু তাই না, চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন চারটে ম্যাক্সওয়েল রিলেশনস পেয়েছো, সেইগুলোকে জাস্ট একটা নেমোনিক ডিভাইস টাইপের আর কি, যা দিয়ে তুমি ওই ওই রিলেশনগুলোকে নিয়ে চলে আসতে পারো আর কি। সেটাকে অনেক সময় মানে এটা বিজ্ঞানী কনিক এবং বর্ন প্রথম করেছিলেন বলে, হ্যাঁ একে অনেক সময় কনিক বর্ন ডায়াগ্রামও বলা হয়। কনিক কনিক বর্ন ডায়াগ্রাম এটাও বলা হয়, বা এটাকে অনেক সময় ভ্যাট ভাস ডায়াগ্রামও বলে। কেন ভ্যাট ভাস ডায়াগ্রাম বলে সেটা তুমি বুঝতে পারবে আর কি।
কনিক এবং বন্ড এরা এই ডায়াগ্রামটা প্রথম করেছিলেন বলে তাদেরকে কনিক বন্ড ডায়াগ্রাম বলা হচ্ছে। এটাকে ভ্যাট ভ্যাট ডায়াগ্রাম কেন বলছে সেটা আমি just বলে দিচ্ছি এখন। দেখো তাহলে এটা ভালো করে একটু শোনার চেষ্টা করো। এটা সবটা আমি লিখবো না কি করছি তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে আমি মানে মুখে যেটা বলছি সেটা লিখবো না। তাহলে তুমি প্রথমে একটা স্কোয়ার টানলে, স্কোয়ার আঁকলে, এটা স্কোয়ার আঁকলে, ঠিক আছে? আর এই যদি লোয়ার ভার্টেক্সটা তুমি ভি ধরো, তাহলে ভি এ টি ভি ইউ এস, এইটুকু জাস্ট বলে দেওয়া হলো ভি এ টি ভি ইউ এস, সেখানে একটা ভ্যাট ভার্স ডায়াগ্রাম এইটা। আর বাকি জায়গাগুলো কি থাকবে না, এখানে তোমার এইচ রইল, এখানে তোমার জি রইল, আর এইখানে তোমার পি রইল, এইটা। তার মানে এই যে ডায়াগ্রামটা আঁকছো তাতে চারটে ভার্টেক্স যথাক্রমে তোমার ওই যে এন্ট্রপি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার সেটা দিয়ে ঠিক করা হচ্ছে। আর চারটে যে সাইড, এই চারটে সাইড তোমার চারটে সাইড এটা চারটে স্টেট ফাংশন দিয়ে জাস্ট লেখা হচ্ছে। এটা আর কি দুটো অ্যারো তোমার দেয়া হবে উপর থেকে নিচের দিকে, এইটা এদিক থেকে এরকম অ্যারো, আর এইটা হচ্ছে এরকম থেকে এরকম অ্যারো। মানে প্রথমে এই এই যে ছবিটাকে এঁকে ফেলতে হবে। তাহলে একটা স্কোয়ার আঁকলাম, উপর থেকে নিচের দিকে দুটো অ্যারো দিলাম। এবার কোন সাইডে কোনটা আছে সেটা মনে রাখার একটা সুবিধা হচ্ছে এই যে ভিএটি ভিউএস, মানে আমি বেসিক্যালি কি বললাম, চারটে যে সাইড আর কি, চারটে সাইডে থাকবে হচ্ছে তোমার চারটে যে স্টেট ফাংশন সেইটা, আর চারটে ভার্টেক্সে থাকছে হচ্ছে তোমার ওরা যার যার ফাংশন আর কি, এসপি এস পি টিভি সেইটা। এটা এটাকে মনে রাখার যেটা সুবিধে, মানে মনে রাখার বিভিন্ন নেমোনিক ডিভাইস আছে আর কি। আমি এটাকে এইরকম ভাবে মনে রাখি আর কি। মানে এটা এটা একদম মানে এর জন্য একদম পার্টিকুলারলি একদম আমাদের বাঙালিদের জন্য আর কি। সন্ধ্যা প্রদীপে এই গুগলে সার্চ করলে তুমি বিভিন্ন রকম পাবে, এটা আমি আমার মতো করে বলে নিই। সন্ধ্যা প্রদীপে তেল ভরো, উষা হলে ঘরে আলো। দেখো সন্ধ্যা প্রদীপে মানে সন্ধ্যার এস, প্রদীপের পি, তেলের টি, আর ভরর ভি, আর উষা হলে ঘরে আলো। তার মানে কার পর কি থাকবে তুমি পরিষ্কার বুঝতে পারলে। এস পি টি ভি, সন্ধ্যা প্রদীপে তেল ভরো, উষা হলে ঘরে আলো। তাহলে এইটা মনে রাখলে কার পর কি থাকবে তুমি মোটামুটি ভাবে মানে তোমার মেমোরাইজ করতে সুবিধা হবে। আচ্ছা এবারে দেখো এইখান থেকে তোমার যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন এবং চারটে ম্যাক্সওয়েল রিলেশন কি করে আসছে, প্রথমে ফান্ডামেন্টাল ইকুয়েশনটাকে দেখো। ধরো আমি যদি ডিএইচটাকে ডিইউটাকে লিখতে চাই। আচ্ছা ডিইউ যদি লিখতে চাই, এই যে ইউ, তা ডিইউ যদি লিখতে চাই, ইউ এই যে সাইডটা অ্যাডজাসেন্ট ভার্টেক্সে কে কে আছে, এস আর ভি, তার মানে এটা সামথিং ইনটু ডিএস আর সামথিং, মানে এইটা এইটা প্রথমে এটা বলে নিই যে ইউটা সেইটা একটা ফাংশন অফ এস আর ভি হবে। সেটা বুঝছো কি করে না, এই ইউ যে সাইডে আছে তার করসপন্ডিং অ্যাডজেসেন্ট ভার্টেক্স কে কে আছে তার ফাংশন। ইউটা এস এবং ভি এর ফাংশন। আর তাহলে ডিউটা হচ্ছে সামথিং ইন্টু ডিএস হবে, আর সামথিং ইন্টু আচ্ছা সামথিং ইন্টু ডি ভি হবে। তাহলে এই যে ডিউটা সামথিং ইন্টু ডিএস হবে, সামথিং ইন্টু ডিভি হবে, কারণ তার অ্যাডজেসেন্ট ভার্টেক্স এরা এরা আছে বলে। আচ্ছা ডিএস এর সঙ্গে গুণ হবে তার ডায়াগোনালে যে আছে অর্থাৎ টিটা, আর ডিভির সাথে গুণ হবে তার ডায়াগোনালে যেটা আছে সেটা হচ্ছে পিটা। তাহলে ইউটা এস এবং ভি এর ফাংশন বলে সামথিং ইন্টু ডিএস সামথিং ইন্টু ডিভি হয়ে গেল। ডিএস এর সঙ্গে গুণ হবে তার ডায়াগোনালে যে আছে টিটা, আর ডিবির সঙ্গে গুণ হবে তার ডায়াগোনালে যে আছে সেইটা। আর অ্যারোটা দূরে গেলে পজিটিভ সাইন, কাছে এলে নেগেটিভ সাইন। দেখো এস থেকে টি দূরে গেছে বলে পজিটিভ সাইন, আর এই ভিটা কাছে এসছে বলে সেটা হচ্ছে নেগেটিভ সাইন। তার মানে এই ডিউটা হয়ে গেল টিডিএস মাইনাস টিডি। ঠিক আছে, ঠিক একই রকম করে যদি তুমি এইচটাকে দেখো, এইচটা কার কার ফাংশন হবে, তার অ্যাডজেসেন্ট ভার্টেক্সে কে কে আছে, এস আছে আর পি আছে। তাহলে এইচটা এস এবং পি এর ফাংশন। ডিএইচটা কি হবে, সামথিং ইন্টু ডিএস সামথিং ইন্টু ডিপি, ডিএস এর উল্টো দিকে আছে টি,
ডিপির উল্টো দিকে আছে ভি, দুজনেই দূরে গেছে বলে দুটি তোমার পজিটিভ সাইন দিয়ে। এটা যখন দেখবে ইটস এ ফাংশন অফ ভি আর টি, দেখি বুঝতে পারা যাচ্ছে। ডি এটা কত হচ্ছে, ডি এটা মানে ডি এটা হচ্ছে সামথিং ইন্টু ডিভি, সামথিং ইন্টু ডিটি, ডিভির সাথে গুণ হচ্ছে পি হবে, ডিটির সাথে গুণ হচ্ছে এস হবে। দেখো দুটি কাছে এসে মানে দুটি নেগেটিভ সাইন। আর ফাইনালি জিটা দেখো অ্যাজ এ ফাংশন অফ প্রেশার এবং টেম্পারেচার। ডি এটা হচ্ছে তোমার সামথিং ইন্টু ডিপি বা সামথিং ইন্টু ডিটি, তাহলে পি এর সাথে গুণ হবে কে ভি, টি এর সাথে গুণ হবে কে এস। এবার আরো দেখো এই পি থেকে ভি এর দিকে ওটা দূরে যাচ্ছে বলে পজিটিভ সাইন, এটা কাছে আসছে বলে নেগেটিভ সাইন। তো দেখো এই যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশনস, হ্যাঁ, এই 1 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশন, এই 3 নম্বর ইকুয়েশন, এই 4 নম্বর ইকুয়েশন আমি জাস্ট এই ছবি থেকে তৈরি করে ফেলতে পারলাম। ও ডিজি, হ্যাঁ, বুঝতে পারলে এই এই চারটে রিলেশন কেমন করে আনলাম এই ছবি থেকে, ঠিক আছে। আচ্ছা, এবারে এর করসপন্ডিং ম্যাক্সওয়েল রিলেশনস গুলোকে দেখো কি করে নিয়ে আসছি, একটু ভালো করে ফলো করো। তাহলে ইউ থেকে যে ম্যাক্সওয়েল রিলেশনসটা হয় সেটাকে পাওয়ার জন্য তুমি কি করবে না, ইউ যে সাইডে তার অপোজিট সাইডে চলে যাও, করে একবার অ্যান্টি ক্লকওয়াইজ ফিরে আসে, একবার ক্লকওয়াইজ ফিরে আসে। তাহলে এর অপোজিট সাইডে চলে গেলাম, চলে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ফেরা মানে হচ্ছে তোমার ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, এই যে ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি। আর ক্লকওয়াইজ ফেরা মানে কত, ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস। খেয়াল করো, ইউ এর করসপন্ডিং ম্যাক্সওয়েল রিলেশনগুলোকে তুমি দেখতে চাও, তার অপোজিট দিকে চলে যাও, করে এই যে ভার্টেক্স দিয়ে সব ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি আর ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস, এটা হলো। আচ্ছা, এবারে এই সাইনটা ইকুয়াল টু লিখলাম। এবারে এখানে সাইন কি হবে নির্ভর করবে যে এই যে দুটো অ্যারো আছে দুটোই দূরে যাচ্ছে না দুটোই কাছে আসছে। এবারে একজন দূরে গেছে একজন কাছে আছে মানে হচ্ছে একটার জন্য পজিটিভ সাইন একটার জন্য নেগেটিভ সাইন, সেখানে ওভারঅল একটা নেগেটিভ সাইন থেকে যাবে। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে পরেরটা দেখো। তাহলে এইচ দিয়ে যখন তুমি করছো তার অপোজিটে চলে যাও, করে অ্যান্টি ক্লকওয়াইজ ফিরে আসো, ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস, এটাকে ক্লকওয়াইজ ফিরে যাও, ডেল এস বাই সরি ডেল ভি বাই ডেল এস, ডেল ভি এই যে আমি উল্টো দিকে চলে গেছে, ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস, ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি। এবং দেখো দুটি দূরে গেছে মানে দুটোই পজিটিভ সাইন, সেটা কোনো সাইন। আচ্ছা, এ দিয়ে বোঝার চেষ্টা করো, এ দিয়ে, তাহলে এর উল্টো দিকে চলে যাও, অ্যান্টি ক্লকওয়াইজ ফিরে এসো, ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু, এদিকে গেলে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। আচ্ছা, দুটোই কাছে এসছে মানে দুটোই নেগেটিভ সাইড কেটে গেল, পজিটিভ হয়ে গেল। আর ফাইনালি জি এর টার্মসে দেখো, এর উল্টো দিকে চলে যাও, অ্যান্টি ক্লকওয়াইজ ফিরে এসো, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু উল্টো দিকে ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি। চারটে ম্যাক্সওয়েল রিলেশন তুমি পেয়ে গেলে। তাহলে বুঝতে পারলে কেমন করে রিলেশনগুলো নিয়ে এলাম, কি ফলো করেছো তো? আচ্ছা, অনেক সময় কি হয় তোমাকে ম্যাক্সওয়েল রিলেশনের ডেরিভেশনটাকে করতে দিল না, কিন্তু কোন একটা পার্টিকুলার পারপাসে ম্যাক্সওয়েল রিলেশনটা তোমার কাজে লাগছে। তাহলে ম্যাক্সওয়েল রিলেশনটা যদি কাজে লাগে তাহলে তুমি কি করবে আর কি, সেই কাজে লাগার জন্য আমি এরকম ভাবে তোমায় মানে এখন একটা শর্ট হ্যান্ড নোটেশনে মানে মানে খুব কুইকলি একটা নিউমোনিক ডিভাইস আর কি, হ্যাঁ, যা দিয়ে তুমি এই চারটে মানে ফান্ডামেন্টাল ইকুয়েশন এবং চারটে ম্যাক্সওয়েল রিলেশন তুমি কিভাবে এইভাবে কুইকলি পেয়ে যেতে পারো আর কি, সেই রাস্তা থেকে দেখানো হলো। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো নেক্সট আমি যেটা করব, থার্মোডাইনামিক্স ইকুয়েশন অফ স্টেট।
থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। দেখো তুমি শুরুটা করো এইখান থেকে যে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি, এটা জানো তুমি। এটা বলছে কোথা থেকে এসছে আর বলতে হবে না। এখন থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট মানে ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স চারটে যেটা তুমি লিখেছো সেটা তুমি তোমার মতো করে সবসময় ব্যবহার করতে পারবে। তো সেখানে লিখেছে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি, এইটা। এবার আমি এটা করলাম কি, ডিভাইডিং both sides by dv, keeping t as constant। কি হবে তাহলে, ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট কি হবে বাঁ দিকটা, ডান দিকটা কি হলো টি ইন্টু ডেল এস বাই ডেল ভি আর কনস্ট্যান্ট কি হলো মাইনাস পি হলো। তুমি এই ইকুয়েশনটাকে ডিভি দিয়ে ভাগ করছো ঠিক আছে কনস্ট্যান্ট দেখে, তাহলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা কি হয়ে গেল দেখো, ফ্রম ম্যাক্সওয়েল রিলেশনস ডেল এস বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টিটা দেখো, এই যে ডেল এস বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টিটা হচ্ছে ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি। বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে এটা টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এই যে এখানে ডেল এস বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টিটা হচ্ছে ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি, আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ইকুয়েশনটা পেয়ে গেলাম একটা ইকুয়েশন। এইটা দেখো ওয়ান অফ দ্য থার্মোডাইনামিক্স ইকুয়েশন অফ স্টেট। আবার একই রকম করে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডি এইচ ইকুয়াল টু কত টিডিএস প্লাস ভিডিপি ডিভাইডিং both sides by dp, keeping t as constant কি হচ্ছে ডেল এইচ বাই ডেল পি আর কনস্ট্যান্ট টি, সেটা কি হচ্ছে তাহলে পি ইন্টু ডেল এস বাই ডেল পি আর কনস্ট্যান্ট পি হলো প্লাস ভি হলো। এটা আমি ডিপি দিয়ে ভাগ করছি টিকে কনস্ট্যান্ট দেখে এটা। আর এবার ডেল এস বাই ডেল পি আর কনস্ট্যান্ট টিটা কি দেখো, এ দেখো ডেল এস বাই ডেল পি আর কনস্ট্যান্ট টি হচ্ছে ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি। এটা কত হয়ে যাচ্ছে তাহলে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা হয়ে যাচ্ছে তোমার, এখানে একটা মাইনাস ছিল তো, আর এখানে একটা মাইনাস লেখা হয়নি, হ্যাঁ কারণটা দেখো এই যখন জি এর টার্মসে বলছে একটা অ্যারো দূরে গেছে একটা হচ্ছে কাছে এসছে, যেটা একটা মাইনাস সাইন হবে, এটা হচ্ছে একটা মাইনাস হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল কত মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস ভি। এই যে এখানে বসাচ্ছি এটা, এটা হচ্ছে মানে ডেল এস বাই ডেল পি আর কনস্ট্যান্ট টি, এখানে মাইনাস হয়ে যাবে ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, এটা তোমার দাঁড়িয়ে গেল। এবং এটা যখন লিখেছো কোথা থেকে পাচ্ছ না ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন, ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন। তা দেখো এই যে দুটো ইকুয়েশন পেলে, এই দুটো ইকুয়েশন হচ্ছে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। তাহলে দিস টু equations are the thermodynamic equation of state. These two equations are the thermodynamic equation of state. দেখতে পেলে ম্যাক্সওয়েল রিলেশনস গুলো কিভাবে করে ফেললাম, কত ইজিলি 2-3 লাইনে হয়ে গেল। এটা আমরা অনেক অনেক ব্যবহার করে এসেছি, অনেক আগে থেকে এইগুলোকে ব্যবহার করে আসছি, হ্যাঁ কিন্তু এগুলোকে দেখো তুমি খুব ইজিলি এভাবে করে ফেলতে পারছো, বুঝছো, বোঝা গেল? ঠিক আছে তো? আচ্ছা
এবারে দেখো এই যে হেলমোট ফেনার যে গিউস ফেনার যে এগুলো যে আমি ইন্ট্রোডিউস করেছিলাম, হ্যাঁ, সেটাকে আমি ওই মানে কিছুটা স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম এই ক্রাইটেরিয়া থেকে বেসিক্যালি এটাকে ইন্ট্রোডিউস করেছি। তুমি এটা ওই লিগেন্ডি ট্রান্সফরমেশন দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করতে পারো। লিগেন্ডি ট্রান্সফরমেশন দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করতে পারো। দেখো জিনিসটা খুব সহজ ব্যাপার, যে তুমি হচ্ছে এই আমি জাস্ট জিনিসটা যেরকম ধরো আমি বললাম যে লেট জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড ইট ইজ এ স্টেট ফাংশন। তাহলে ডিজেডটা আমি লিখতে পারবো কি করে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, ইট ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে আমি একটা স্টেট ফাংশন জানি যেটা বেসিক্যালি এক্স ওয়াই এর ফাংশন, যেখানে ডিজেড আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এবারে লিগেন্ডি ট্রান্সফরমেশন যেটা করবে সেটা হচ্ছে এই যে এই স্টেট ফাংশন থেকে অন্য একটা স্টেট ফাংশন তৈরি করবে, হ্যাঁ, যেটা আর এক্স ওয়াই এর ফাংশন হবে না, একটা হচ্ছে এম আর এক্স এর ফাংশন হবে, একটা হচ্ছে এন এবং ওয়াই এর ফাংশন হবে। আমি বললাম যে লেট আস ডিফাইন, তো সাইটাকে আমি বললাম জেড মাইনাস এম এক্স এরকম ভাবে ডিফাইন করলাম। ডি সাইটা কত হবে, ডিজেড মাইনাস এম ডিএক্স মাইনাস এক্স ডিএম। ডিজেড এর জায়গায় তুমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই বসিয়ে দাও, মাইনাস এম ডিএক্স আছে মাইনাস এক্স ডিএম আছে, এম ডিএক্স এম ডি বাদ চলে গেল, তাহলে ডি সাইটা কত হলো দেখো না, তোমার এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম হয়ে গেল। এটা যেটা দাঁড়াচ্ছে যে ক্লিয়ারলি psi is a state function and it is a function of y and m। তাহলে একটা জেড একটা ফাংশন যেটা এক্স ওয়াই এর ফাংশন, সেটা তুমি সাই একটা ফাংশন তৈরি করতে পারলে এটা ওয়াই এবং এম এর ফাংশন হয়ে গেল। ঠিক একই রকম করে এইটাও লিখতে পারো, এগেন কাইটাকে তুমি ডিফাইন করো জেড মাইনাস এন ওয়াই এইরকম ভাবে, ডি কাইটা হয়ে যেত কত, ডিজেড মাইনাস এন ডিওয়াই মাইনাস ওয়াই ডিএন। এটা ডিজেড এর জায়গায় তুমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াইটাকে বসিয়ে দাও, মাইনাস এন ডিওয়াই আছে মাইনাস ওয়াই ডিএন আছে, এটা এন ডিওয়াই ইন বাদ চলে গেল, তার ডি কাইটা হয়ে গেল কত তোমার এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন। এটা মানে আবার বোঝা গেল যে কাই ইজ এ স্টেট ফাংশন and it is a function of x and n। তাহলে কি হলো দেখো, তাহলে আমি একটা স্টেট ফাংশন দিয়ে স্টার্ট করেছিলাম, একটা এক্সাক্ট ডিফারেন্স দিয়ে স্টার্ট করেছিলাম, সেখান থেকে আমি অন্য স্টেট ফাংশন তৈরি করে ফেলতে পারলাম। এইটা হচ্ছে লিগেন্ডি ট্রান্সফরমেশনের মূল ফিলোসফিটা। আর তাহলে এইটাকে মাথায় রেখে তুমি যদি আমাদের থার্মোডাইনামিক্সে এটাকে ব্যবহার করো, তাহলে দেখো আমরা এখানে আছে যে উই হ্যাভ থার্মোডাইনামিক্সে ধরো আমাদের আছে কি উই হ্যাভ ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি, ধরো এটা আছে। আচ্ছা এটা তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ ডিজেড ইকুয়াল টু এমডিএক্স প্লাস এন ডিওয়াই। কম্পেয়ার করলে কি হচ্ছে দেখো, যে এইখানে যেটা জেড, এখানে সেটা ইউ, এখানে যেটা এম, এখানে সেটা টি, এখানে যেটা এক্স, এখানে সেটা এস, এখানে যেটা এন, এখানে সেটা ধরো মাইনাস পি, এখানে সেটা ওয়াই, এখানে সেটা কত ভি। এটা তাহলে তুমি এইটা তুমি জানতে, এখন আমার কাছে আছে এইটা, তাহলে তুমি কম্পেয়ার করো। তাহলে এবারে এইটা যদি হয় তুমি কি করতে পারলে না, সাই তুমি তৈরি করতে পারছো, সাইটা তৈরি করতে পারছো কি করে না, বেসিক্যালি হচ্ছে জেড মাইনাস এম এক্স ধরে, যাতে করে ডি সাইটা এই যে এখানে আমি লিখেছি না, যে সাইটা তুমি তৈরি করতে জেড মাইনাস এম এক্স, এখানে ডি সাইটা হচ্ছে এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম।
এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এই যে এবার তুমি লিখতে পারছো। অথবা তুমি একটা কাই তৈরি করতে পারছিলে জেড মাইনাস এন ওয়াই ধরে, যেখানে ডি কাইটা ছিল কত, ছিল হচ্ছে এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন, এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন, এইটা তো। তবে কম্পেয়ার করে দেখো তাহলে, তাহলে কি হবে, তাহলে এখান থেকে যেমন সাই যদি জেড মাইনাস এম এক্স হয়ে যায়, তার মানে জেডটা হচ্ছে ইউ, জেডটা হচ্ছে ইউ মাইনাস এম এক্স মানে হচ্ছে টিএস, এইটা দেখো দিস ইজ নাথিং বাট এ। তাহলে ডি এটা কি হবে, এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এন ডিওয়াই, তাহলে এনটা হচ্ছে মাইনাস পি, ডিওয়াইটা মানে হচ্ছে ডিভি, মাইনাস এক্সটা কি না এস, আর এমটা কি না টি এস ডিটি। দেখো এটা তুমি পেয়ে গেলে। আবার দেখো কাইটা হচ্ছে জেড মাইনাস এন ওয়াই, তাহলে জেডটা কত ইউ মাইনাস এন ওয়াই, তাহলে মাইনাস হলো এন মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, পিভি হয়ে গেল। তাহলে এইটাই দেখো এইচ, ডিএইচটা কত হলো না এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন, এমটা কি না টি, ডিএক্স মানে হচ্ছে ডি এস হয়ে গেল, মাইনাস ওয়াই ডিএন মাইনাস ওয়াই মানে ভি, ডিএন যখন করছো মাইনাস ডিপি মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস ভিডিপি হয়ে গেল। দেখো পেয়ে গেল। তার মানে কি, এই যে দেখো এনথালপি, হেলমহোল্টজ এনার্জি ইত্যাদিগুলো তুমি জাস্ট ওই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন একটা ফার্স্ট ল এবং সেকেন্ড ল থেকে এসছে, সেইখান থেকে জাস্ট বাই লিজেন্ডারি ট্রান্সফরমেশনই করে ফেলতে পারছো। তো বুঝতে পারলে কেমন করে করা হলো। তাহলে লিজেন্ডারি ট্রান্সফরমেশনটা তোমাকে এখানে শেখালাম, সেইটা আমার কেসে আমি ব্যবহার করলাম, এবং সেইখান থেকে কেমন করে এই ধরো এই যে হেলমহোল্টজ এনার্জিটা এবং এনথালপিটা কেমন করে ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি এক কাজ করো, স্টার্ট ফ্রম এই ডিএইচ ইকুয়াল টু যে কোনো ধরো এই যে টিডিএস প্লাস ভিডিপি, এইটা করো, করে কনস্ট্রাক্ট টু স্টেট ফাংশন। এখান থেকে তোমাকে দুটো স্টেট ফাংশন কনস্ট্রাক্ট করতে পারছে, যেমন মানে যেমন আগেরটায় করেছি, যে এইটা যদি জানা থাকে সেখান থেকে দুটো স্টেট ফাংশন তুমি ইন্ট্রোডিউস করলে, এক্ষেত্রে স্টার্ট ফ্রম ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি, সেখান থেকে তোমাকে যে দুটো স্টেট ফাংশন কনস্ট্রাক্ট করতে বলা হচ্ছে, তুমি একই রকম ভাবে করবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। আমি ওই লাস্ট একটুখানি বাকি রাখছি, ওটা করতে গেলে একটু সময় লেগে যাবে। তাহলে আমরা দেখো এই আমাদের যে আলোচনাটা আমরা আজকে এখানে ডিসকাশনগুলো শেষ করব। আমাদের নেক্সট ক্লাস আমি আর একটা ক্লাস এখান থেকে নেব বললাম। নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এরকম, প্রথমে যেটা আমরা করবো, আসলে এইটা দিয়ে অনেক কথাবার্তা বলার আছে বলে আমি তাড়াহুড়ো করে একটা শেষ করতে চাইছি না। হয়তো তাড়াহুড়ো করে পরীক্ষায় উত্তর লেখার মতো করে হলে 10-15 মিনিট আমি বলে দিতে পারি, কিন্তু এটা একটুখানি সময় দিতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন আর কি। গিভস হেলমহোল্টজ ইকুয়েশন, আর সিরিজ অফ ইকুয়েশন যেগুলোকে কম্বাইনলে বলা হচ্ছে গিভস হেলমহোল্টজ ইকুয়েশন। আসলে যেখানে গিভস এনার্জি বা হেলমহোল্টজ এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্ট যেখানে কথাবার্তা বলা হবে আর গিভস হেলমহোল্টজ ইকুয়েশন, এইটাকে নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে। তারপর আমরা ভ্যারিয়াস কাইন্ডস অফ প্রবলেমস অন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ল অফ থার্মোডাইনামিক্স এটা আমি বলবো। আর হচ্ছে ওইটা এখনো বাকি রাখা আছে, থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার, এটাকেও বলবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে তোমার নেক্সট ক্লাসে এটা পড়ানোর কথা। এটাকে পড়ালেই দেখবে তোমাদের সেকেন্ড ল রিলেটেড যে জিনিসপত্রগুলো বলার ছিল সব জিনিসটা আমার বলা হয়ে যাবে। আর এমনি যেটা জুল থমসন এক্সপেরিমেন্ট যেটা এই সেকেন্ড লয়ের কনটেক্সট, সেকেন্ড লয়ের সঙ্গে এটা
জাস্ট দিয়ে দেয়, বা হিট ক্যাপাসিটি রিলেশন করে সেকেন্ড লয়ের সাথে দিয়ে দেয়, কিন্তু এগুলো আমি ফার্স্ট ল পড়ানোর সময় বলে দিয়েছি। তো দুবার তো ফার্স্ট ল অলরেডি পড়িয়েছি। আবার যারা ইন্টারেস্টেড আমি বলেছিলাম যে ওটা আবার পড়ানো হচ্ছে শনিবার সন্ধ্যাবেলা, যাদের ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এবং থার্মোকেমিস্ট্রি সেটাকে নিয়ে এখনো ডাউটস কিছু রয়ে গেছে, মনে হয় যে আরো ক্লাসটা একবার করে নিলে ভালো হয়, বা যারা আগে আমার কাছে পড়েনি নতুন পড়া স্টার্ট করেছো তারা আমাকে ওই, আমি যদি ভুলেও যাই আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেবে। এটা হচ্ছে এই মাঝে তো কদিন অফ ছিল, 2-3 দিন পুজোর জন্য অফ ছিল আর কি। আবার এই শনিবারে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স মানে বেসিক্যালি জুল থমসন এক্সপেরিমেন্টটা হবে। জুল এক্সপেরিমেন্ট পর্যন্ত হয়ে গেছে, জুল থমসন এক্সপেরিমেন্টটাতে নেক্সট ক্লাসে আমরা শনিবারের ক্লাসে করবো, মানে যারা ইন্টারেস্টেড তারা করবে। ঠিক আছে, দেখো তাহলে যা বলেছি তাতে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে সব? জিনিসগুলো খুব সহজ, মানে ওই মানে কনসেপচুয়াল যে জায়গাটা সেকেন্ড লতে, সেটা প্রথম 3-4টে ক্লাসের মধ্যে আমরা বলে দিয়েছি আর কি। হ্যাঁ, ওই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমাকে শিখতে হবে ওই জায়গাটি থাকে। এইগুলো তো বেসিক্যালি ফ্ল্যাট। হ্যাঁ, অনেক রকম করে জিনিসগুলোকে করতে পারা যায়। হ্যাঁ, ধরো আমি এত কিছু না করে আমি যদি লিজেন্ডারি ট্রান্সফরমেশনটাই প্রথমে ব্যবহার করে তার মতো করে, মানে অঙ্কের লোকেরা সে এইরকম ভাবেই করবে, কোনো ইনটিউশন থেকে ব্যাপারটা না গিয়ে সে এখানে জাস্ট একদমই যদি সিম্পল একটা লিজেন্ডারি ট্রান্সফরমেশন, ম্যাথামেটিক্স খুব কমন একটা ট্রান্সফরমেশন, কমন একটা ইকুয়েশন আছে, সেখান থেকে হেডমোস্ট ফেনার্জি কিস ফেনার্জি যদি ইন্ট্রোডিউস করে দেবে, আমরা ইন্ট্রোডিউস করলে একটা অন্যরকম ভাবে, যে আমাদের একটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম, সেটাকে বুঝতে কি আমরা সেটাকে ব্যবহার করেছি আর কি। এইটা। আর তার সঙ্গে সঙ্গে আমরা ওই পরের দিন আরো এই কথা একটুখানি বলে নেব। এটা আসলে এমনি কিছু না, যে তোমার মানে এটা ওই এই যে ভ্যারিয়াস কাইন্ড অফ প্রবলেমস যেটা বলছি, এখানেই তোমার অ্যাকচুয়ালি জিনিসটা চলে আসবে। স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, তো সেখানে যদি কাপেলড রিঅ্যাকশন বলে একটা ব্যাপার আছে আর কি, সেটাও আমাদের এই কনটেক্সটে একটুখানি আলোচনা করে নিতে হবে আর কি। হ্যাঁ, কাপল রিয়াকশন, কাপল রিয়াকশনটা আসলে ও দেখবে যে কোন একটা রিয়াকশন সামনের দিকে এগোতে গেলে, স্পন্টিনিয়াসলি এগোতে গেলে তো তোমার ডেল্টা জিটা নেগেটিভ হতে হয়। এবার কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে ডেল্টা জি পজিটিভ, তবু তুমি রিয়াকশনটাকে ঘটাতে চাইছো, তখন যেটা করতে হবে যে মানে ওই রিয়াকশনটার সঙ্গে ডেল্টা জি নেগেটিভ, মানে প্রচন্ড নেগেটিভ এরকম কোন একটা রিয়াকশনকে মিশিয়ে দিতে হবে, কাপল করে দিতে হবে। কাপল করলে কম্বাইন রিয়াকশনটা দেখবে তোমার স্পন্টিনিয়াসলি হয়ে যাচ্ছে। সেগুলো একটা দেখার দরকার আছে, সেগুলো আমরা করবো। স্টপ প্রেজেন্টিং। তা ঠিক আছে, হ্যাঁ, চিন্তার কিছু নেই, আমাদের পরপর করে সব হয়ে যাবে। হ্যাঁ, হুম, ঠিক আছে, হ্যাঁ, রেখে দিলাম সুইপ্ত। হুম, রেখে দিচ্ছি।